বাংলা সাহিত্যের মধ্যে আমরা ইতিমধ্যে কন্টেন্টে ঢুকে গেলাম। বাংলা সাহিত্যকে তিনটা ভাগে ভাগ করা হয়, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। কথা খুব খারাপ শোনা যাচ্ছে, এখন কি অবস্থা? কথা কি এখন ঠিকঠাক আছে নাকি খুব খারাপ শোনা যাচ্ছে? দেখি তো ভাই, সবাই একটু বলেন তো দেখি। আচ্ছা দেখি, আমরা ওকে নাকি ডিস্টার্ব, দুইটা একটা। সাউন্ড ক্লিয়ার না? ওকে ওকে, এখন ক্লিয়ার, নেট ঝামেলা? আচ্ছা, অনেকেই তো বলছে ক্লিয়ার না। তো আচ্ছা, অনেকে বলছে স্পিক ফাস্ট, আমি যে বেশি জোরে বলছি, তাড়াতাড়ি বলছি, এটা তো কারণ আছে ভাইয়া। কারণ হচ্ছে, এখানের যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনি দেখলে বুঝবেন। এই জন্য আমরা এখানে বেশি সময় ব্যয় করব না, এই জন্য আমি তাড়াতাড়ি করছি। ঠিক আছে। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। তাহলে আমরা দেখি, আস্তে আস্তে বলার চেষ্টা করব। নো প্রবলেম। তাহলে এখানে সাহিত্যের ইতিহাসটাকে আমরা, সাহিত্যের যুগটা কোনো প্রবলেম হলে এখানে তুলবেন। প্রবলেম প্রবলেম লিখলেই হবে, হ্যাঁ। যেখানে সময় বেশি দরকার আমরা সেখানে সময় বেশি ব্যয় করব। আমি আরেকটা কথা বলি, যেমন ধরেন আজকে মনে হয় 28 পেজের একটা স্লাইড আসছে। এবার চিন্তা করেন, আমাদের সময় হচ্ছে কত, 120 মিনিট। এই 28 পেজ যদি আমরা, 58 পেজ আমরা যদি 2 মিনিট করে এক পেজ পড়াই, তবু তো 120 মিনিট লাগবে। অর্থাৎ উদাস উন্মেষ উত্তরণ চায় আপনাকে বেশি পড়াতে চায়, এই জন্য তারা বেশি কন্টেন্ট দিয়ে রাখে। তাই আমাদের এটা মাথায় রাখতে হয়। শ্রাবণ মামুন ভাইয়ের মতো ক্লিয়ার না। মাইক্রোফোন, আচ্ছা আমি একটু দেখছি, চেষ্টা করে দেখছি কি অবস্থা হয়। আমি প্রয়োজনে একটু, নেটের সমস্যা কিনা। আচ্ছা 1 মিনিট, আমি আমার হটস্পট দিয়ে দেখি কি অবস্থা। হটস্পট দিয়ে চালায় দেখি, এরপর যদি ওকে হয় তাহলে মনে করব আমার ওয়াইফাই নেট কম আছে। আচ্ছা এখন, হয় এবার কি বোঝা যায়? এবার এবার এখন ক্লিয়ার কি একটু দেখি। আচ্ছা বলেন, ধৈর্য ধরেন, সমস্যা নেই। বিপদে ধৈর্য ধরতে হয়।
ঠিক আছে, তাহলে আমরা আবার শুরু করে দিই, হ্যাঁ। তাহলে আমার তো ওয়াইফাই সমস্যা ছিল। আচ্ছা, আমরা সাহিত্যের যুগ বিভাগ, এটা মোটামুটি সবাই পারে, যে আইটেম গুলো সবাই পারে। সেখানে আমরা একটু কম দেখেন। 450 সালে ইংরেজি সাহিত্যের সূচনা। যদি বলে ইংরেজি সাহিত্যের সূচনা কত, 450, আর ইংরেজি সাহিত্যের হাত ধরে 550 সালে বাংলা সাহিত্যের সূচনা, এই দুটা কথা মনে রাখবেন। তাহলে ইংরেজি আর বাংলার মধ্যে কত বছরের গ্যাপ? 200 বছরের। যদি বলা হয় বাংলা সাহিত্যে কার প্রভাব আছে, ইংরেজি সাহিত্যের প্রভাব আছে। ইংরেজি সাহিত্য কত সাল থেকে? 450। বাংলা সাহিত্য কত সাল থেকে? 650। এই যে বাংলা সাহিত্য 650 সালে সূচনা আমরা ধরে নিলাম। এই সূচনার ভিত্তিতে তাহলে আমাদের প্রাচীন যুগের যে সূচনা, সেই প্রাচীন যুগের সূচনা হবে কত? 650। তাহলে প্রাচীন যুগ শেষ কত? 1200। এরপর আসি আমরা মধ্যযুগ। আমাদের মধ্যযুগের সূচনা হচ্ছে 1201 সাল থেকে মধ্যযুগের সূচনা, শেষ কত? 1800। এখন আমাদের যে সালটা চলমান সেটা হচ্ছে কি যুগ? আধুনিক যুগ। এই আধুনিক যুগটা হচ্ছে 1801 থেকে, বাট নট 1800। কেউ যদি আধুনিক যুগ অপশনে 1800 থাকে, এটা কিন্তু অ্যান্সার হবে না। অ্যান্সার হবে 1801 থেকে। আধুনিক যুগ এখনো চলমান, সেটা হচ্ছে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ চলছে। তাহলে আমরা তিনটা যুগ দেখলাম। এই যুগের মধ্যে এখন আমরা একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে এই প্রাচীন যুগে কিন্তু অত বেশি বই নাই। প্রাচীন যুগে একটা মাত্র বই সৃষ্টি হয়েছে, সেই বইটার নাম আমরা সবাই জানি। প্রাচীন যুগে একমাত্র বই, সেটার নাম কি? চর্যাপদ। আর মধ্যযুগে আছে কিন্তু শত শত বই, হাজার হাজার বই। মধ্যযুগে 1000+ বই সৃষ্টি হয়েছে। আর আধুনিক যুগে হচ্ছে লাখ লাখ বই। অনেক বই হচ্ছে আধুনিক যুগে। তাহলে প্রাচীন যুগে একটা মাত্র বই চর্যাপদ, আর কোনো বই নাই। মধ্যযুগে হাজার হাজার বই আছে, আর আধুনিক যুগে লক্ষ লক্ষ বই আছে। তাহলে আমাদের প্রাচীন যুগ কত? 650 থেকে শুরু, 1200 সালে শেষ। আর প্রাচীন যুগের একমাত্র সাহিত্যের নাম কি? চর্যাপদ। তবে এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা মতামত দিয়েছেন, কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় বললেন যে প্রাচীন যুগ শুরুটা হয়েছে 950 সাল থেকে। তাহলে শুরুর ব্যাপারে মতান্তর আছে, কিন্তু শেষ একই সময় 1200 সালে। তাহলে আমরা কিন্তু চর্যাপদের দুইটা রচনা পাইলাম। একটা হচ্ছে চর্যাপদ লেখা শুরু হয়েছে কত সাল থেকে? 650 সাল থেকে। আরেকটা প্রশ্ন আমরা পাইলাম, চর্যাপদ লেখা শুরু হয়েছে কত সাল থেকে? 950 থেকে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো শহীদুল্লাহর মতে চর্যাপদ লেখা শুরু হয়েছে কত সাল থেকে? শহীদুল্লাহর মতে চর্যাপদ লেখা শুরু হয়েছে কত সাল থেকে? 650। কারেক্ট অ্যান্সার। এবার বলেন তো দেখি সুনীতির মতে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার মতে চর্যাপদ লেখা হয়েছে কত সাল থেকে? 950। এই তো হয়ে গেছে আমাদের অ্যান্সার। এবার বলেন তো দেখি ইংরেজি সাহিত্য কত সাল থেকে ইংরেজি সাহিত্যের সূচনা? 450। থ্যাংক ইউ। এই তো হয়ে গেছে আমাদের এই আইটেমটা শেষ। তাহলে প্রাচীন যুগের একমাত্র বইয়ের নাম কি? চর্যাপদ। এখানে আর কিছু আমাদের পড়া লাগবে না। প্রাচীন যুগের একমাত্র সাহিত্য হচ্ছে চর্যাপদ। আমরা অন্ধকার যুগের পড়া একটু পর যাব, এটা মধ্যযুগের বিষয়, তাই স্লাইডে আগে দিয়ে দিয়েছে, এটা ঠিক হয় নাই। এটা মধ্যযুগের বিষয়। এই যে দেখছেন 1201 থেকে 1350, আমরা এটা যখন মধ্যযুগ শুরু করব তখন পড়বো। আর শ্রী চৈতন্য যুগের প্রভাব এটা সাধারণত আসে না, তাই এটা খুব বেশি পড়ার দরকার নাই। আমি আপনাদের বলবো, আমরা সরাসরি ঢুকে গেলাম। কিসে ঢুকে গেলাম? এখন আমরা চর্যাপদে ঢুকে গেলাম। এবার আমরা দেখি চর্যাপদের কি কি আইটেম আমরা পড়তে চাই। এই যে আমাদের প্রাচীন যুগ, আরেকটা পার্থক্য আমরা দেই, এই হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আর হচ্ছে আধুনিক যুগ। এই পার্থক্যটা আমরা করলাম কিসের বেসিসে, মানে কোন জিনিসটার উপর ভিত্তি করে? একটা দেখলাম যে আমাদের সাল আছে 650 সাল থেকে 1200 সালের ভিত্তিতে। আবার মধ্যযুগটা করছি 1201 থেকে 1800 সালের ভিত্তিতে। আবার আধুনিক যুগটা 1801 থেকে বর্তমান। আসলে কি এটা সালের ভিত্তিতেই করা হয়েছে? তাহলে বলতে হবে যে না, এটা মূলত বিষয়বস্তুর উপর নির্ভর করে। এই যুগটা করা হয়েছে বিষয়বস্তুর উপর নির্ভর করে। এই যে আইটেমটা এই সময়ের মধ্যে শুধুমাত্র একটা বই রচিত হয়েছে, সেই বইটার নাম চর্যাপদ। যদি বলা হয় চর্যাপদের বিষয়বস্তু কি, চর্যাপদের বিষয়বস্তু কিন্তু ধর্ম। এবং আরো যদি স্পেসিফিক বলি কোন ধর্ম, তাহলে অ্যান্সার হবে চর্যাপদের বিষয়বস্তু কি? ধর্ম।
বৌদ্ধ ধর্ম। আরো যদি বলি তাহলে চর্যাপদের স্পেসিফিক হবে, চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম, সহজিয়াদের কথা। বৌদ্ধ ধর্মের একটা গ্রুপ আছে সহজিয়া গ্রুপ, এটা আমরা যেরকম আছি কি, আমরা আছি সুন্নি, আছি শিয়া, আছি মুসলিম সুন্নি, মুসলিম শিয়া, এরকম বৌদ্ধ ধর্মদের একটা গ্রুপের নাম সহজিয়া। চর্যাপদে তার কথাই বলা আছে। মূল কথা হচ্ছে চর্যাপদের বিষয়বস্তু ধর্ম, প্রাচীন যুগের বিষয়বস্তু কি ধর্ম। এরপর মধ্যযুগে আসি, মধ্য কিন্তু এই ধর্মের জায়গাটা মধ্যযুগে হয়ে গেছে দেবদেবী। আপনারা মধ্যযুগের অনেক সাহিত্য পড়েছেন, যেমন মনসা মঙ্গল, মনসার কথা, অন্নদা মঙ্গল, অন্নদার কথা, চণ্ডী মঙ্গল, চণ্ডীর কথা, কালিকা মঙ্গল, কালী দেবীর কথা, বৈষ্ণব পদাবলী, ভগবান শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণ কীর্তন, এখানেও ভগবান শ্রীকৃষ্ণের কথা। তাহলে মধ্যযুগের বিষয়বস্তু কিন্তু দেবদেবী, ধর্ম না। মধ্যযুগের প্রধান বিষয়বস্তু কি দেবদেবী। আবার জীবনী সাহিত্য, শ্রী চৈতন্য দেবের কথা, তাহলে এখানেও দেবতার কথা। তাহলে মধ্যযুগের কন্টেন্ট হচ্ছে দেবদেবী। এবার আধুনিক যুগ আসে, আধুনিক যুগের কন্টেন্ট হচ্ছে মানুষ। আধুনিক যুগে কার কথা বলা হয়েছে? মানুষের কথা। তাই আপনারা দেখবেন আধুনিক যুগের যত কবিতা টবিতা আপনি পান, যেমন ধরেন চাষার কথা থাকে, লাল সালুর কথা বলেন, হুজুরদের ভন্ডামির কথা আছে, সেখানেও মানুষের কথা বলা আছে। আবার ধরেন আপনারা আহ, একটা মুক্তিযুদ্ধের বই পড়লেন, সেখানে মুক্তিযুদ্ধের কথা, মানুষের সংগ্রামের কথা। এখানে নাই। আধুনিক যুগে কি নাই? আধুনিক যুগে ধর্ম নাই, আর আধুনিক যুগে দেবদেবী নাই। আধুনিক যুগে এই দুইটা জিনিস অনুপস্থিত। তাহলে আমি আশা করি এটা মূলত কন্টেন্টের ভিত্তিতে এই যুগটাকে ভাগ করা হয়েছে। এবার আপনারা পারবেন, বলেন তো প্রাচীন যুগ কিসের ভিত্তিতে? হ্যাঁ, স্লাইড শেয়ার করেছি রাসেল ভাই। প্রাচীন যুগ কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। এই তো হয়ে গেছে বৌদ্ধ ধর্ম, আরো স্পেসিফিক বললে বৌদ্ধ ধর্ম। এবার বলেন তো মধ্যযুগ কিসের ভিত্তিতে? কোন জিনিসটার উপর? হ্যাঁ, দেবদেবী, দেবদেবী। মধ্যযুগ হচ্ছে দেবদেবী। গুড। আর আধুনিক যুগ কিসের ভিত্তিতে বলেন তো? আধুনিক যুগের সাহিত্যে কি আছে? মানুষের কথা। তাহলে আমি একটা জিনিস এখন বলবো, আপনারা বলবেন এটা কোন যুগের সাহিত্য হবে। মনে করেন আমার সাহিত্যটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ মনে হচ্ছে আমি একটা, আমার দুঃখ নিয়ে, আমার কষ্ট নিয়ে, আমার বেদনা নিয়ে, আমি ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ নিয়ে আমি একটা কাব্যগ্রন্থ লিখলাম। তাহলে এটা কোন যুগের সাহিত্য হবে? এটা আধুনিক যুগ। এই তো বুঝে গেছে। শেষ, আমাদের এই আইটেমটা শেষ। এখন আমরা চলে যাব চর্যাপদে। চর্যাপদ সম্পর্কে আমরা কি পড়ব? প্রথমত, চর্যাপদের অনেক আইটেম আমরা পড়বো। সেটা হচ্ছে চর্যাপদের বিষয়বস্তু কি, সেটা আমরা পড়বো। চর্যাপদের আসলে ভাষাটা কি, সেটা আমরা পড়বো। চর্যাপদ আবিষ্কারের যে ইতিহাস, সেই আবিষ্কারের ইতিহাসটা আমরা পড়বো। চর্যাপদ আহ আবিষ্কারের ইতিহাসটা আমরা পড়বো। চর্যাপদের যে লেখকগণ, লেখকগণ সম্পর্কে আমরা সব তথ্য পড়বো। চর্যাপদের যে গবেষকগণ, চর্যাপদের গবেষকগণ সম্পর্কে আমরা সব তথ্য পড়বো। আমরা হচ্ছে চর্যাপদ যেহেতু বৌদ্ধ ধর্মের, সুতরাং বৌদ্ধ ধর্ম সম্পর্কে, ধর্মটা কি আমরা সেটা বোঝার চেষ্টা করব। এরপর চর্যাপদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা এর মধ্যে আলোচনা করে ফেলবো। এই হচ্ছে আমাদের চর্যাপদ সম্পর্ক ডিটেইলস আলোচনা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের পেজে যাওয়া শুরু করলাম, আর এই পেজটা মাঝে মাঝে আমরা ওপেন করব। তাহলে সবার আগে আমরা চর্যাপদটা দেখি কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে আমরা চর্যাপদ একটা বই, মোটামুটি মনে হয় অনেকেই জানেন, অ্যাডমিশন টেস্টের সময় পড়েছেন। এ হচ্ছে চর্যাপদ একটা বই, আর কিচ্ছু না। চর্যাপদ একটা বই। তবে অনেকে এটাকে চর্যাপদ বলে না, অনেকে এটার নাম দিয়েছে কি, কেউ কেউ এটাকে নাম দেখে চর্যা গীতিকা, আবার কেউ কেউ এটার নাম দিয়েছে চর্যা চর্য বিনশ্চয়। ঠিক আছে? আবার কেউ কেউ এটার নাম দিয়েছে চর্যা গীতি কোষ বৃত্তি। তাহলে চর্যাপদের নামের ফয়সালা আমাদের হয়ে গেল। এবার আসি, চর্যাপদ আসলে কিসের বই? তাহলে এই চর্যাপদের মধ্যে কি আছে? তাহলে অ্যান্সার হবে চর্যাপদ আসলে একটি গানের বই। চর্যাপদ কিসের বই? গানের বই। এরপরে আমাদের আসে এখানে গান সংখ্যা কয়টি? তাহলে অ্যান্সার হবে এখানে গান সংখ্যা কয়টি? 51টি গান আছে। ঠিক আছে? তাহলে চর্যাপদ রচনা শুরু হয়েছে 650, চর্যাপদ রচনা শেষ হয়েছে 1200, 550 বছর প্রায়। তাহলে একজন তো আর এতগুলা গান লিখেন নাই, একজন তো বেঁচে থাকা সম্ভব না। তাহলে কয়জনে এই 51টি গান লিখেছেন? 24 জন কবি এই 51টি গান লিখেছেন। এই হচ্ছে মূল অ্যান্সার। এরপর আমরা দেখব মতান্তর। মতান্তরটা আমরা দেখে নেই। কেউ কেউ বলে চর্যাপদ গানের বই, কেউ বলে এটাকে ছড়ার বই, কেউ বলে এটাকে কবিতার বই, কেউ বলে এটাকে পদের বই। আচ্ছা, তো এখানে 51টি গান যেমন কথা আছে,
সেরকম আবার শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন না আমি মানি না, গান হচ্ছে 50টি। 24 জন কবি কবি বলেছেন সুনীতি কুমার, আবার শহীদুল্লাহ বলেছেন না আমি মানি না। কবি হচ্ছে কয়জন? 23 জন। এগুলো হচ্ছে মতান্তর, কিন্তু আসল অ্যান্সার এটা দিবেন। এটি মূলত একটি গানের বই। এটির হচ্ছে 51টি গান আছে। এর কবি সংখ্যা কত? 24 জন। তবে এগুলা কি ঠিক না ভুল? এগুলো ঠিক। এটা হচ্ছে একদম পারফেক্ট অ্যান্সার, আর এটাও কিন্তু রাইট অ্যান্সার। চর্যাপদকে ছড়ার বই বলা যায়, কবিতার বই বলা যায়, পদের বই বলা যায়। চর্যাপদের গান 50টি কেউ যদি বলে তাও সেও ভুল বলে নাই। চর্যাপদের কবি 23 জন কেউ যদি বলে সেও ভুল বলে নাই। হ্যাঁ, প্রত্যেকটা পদ এক একটা গান, এমনকি কোন সুরে গানগুলো গাইবেন সেটাও লেখা আছে। নাট মঞ্জুরি, গুট মঞ্জুরি, কি কি সুর, গানের যে যত প্রকার সুর আছে, সেই কোনটা ব্যান্ড সঙ্গীত, কোনটা হচ্ছে আপনার রবীন্দ্রসঙ্গীত, কোনটা নজরুল সঙ্গীত, এরকম একটা কোনটা কোন সুরে গাইবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চর্যাপদ সম্পর্কে বুঝলাম। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা অ্যান্সার দিবেন। দেখেন, একটা সহজ কথা আমরা একটু বুঝতে পারি। হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং। এবার বললেন তো চর্যাপদ কিসের বই? এটা কবিতার বই বলতে পারি, ছড়ার বই বলতে পারি, পদের বই বলতে পারি, মূলত এটি গানের বই। পারফেক্ট হয়ে গেছে। তাহলে এর গান সংখ্যা কয়টি বলেন তো? 50টি আছে, 51টি আছে মতান্তরে, কিন্তু 51টি অ্যান্সার দিবেন, 51টি। এবার বলেন তো এর কবি সংখ্যা কয়জন? এর কবি সংখ্যা কয়জন? 24 জন। এই তো হয়ে গেছে। এবার আমরা যে দুইজন ব্যক্তির নাম বললাম, একজন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ কি শহীদুল্লাহ। এই দুইজনই গবেষক, অনেক বড় গবেষক দুইজনেই। তবে শহীদুল্লাহ সিনিয়র ছিল। শহীদুল্লাহর জন্ম হচ্ছে 1885। এবারটা হচ্ছে সিনিয়র। আর সুনীতি কুমারের জন্ম হচ্ছে 1890। এবারটা একটু জুনিয়র, কিন্তু সাল মুখস্থ রাখার দরকার নেই। আমি পড়ার সময় কেউ মাইন্ড করেন না, আমি পড়তাম শহীদুল্লাহ ছোট লোক ছিলেন যখন আমি অনার্সে পড়তাম। কেন পড়তাম খেয়াল করে দেখেন। যতগুলো আইটেম ছোট সব শহীদুল্লাহ। গান 51টি, গান 50টি, শহীদুল্লাহ মতে 50টি। কবি 24 জন, কবি 23 জন, শহীদুল্লাহ মতে কয়জন? 24 জন। আমরা মধ্যযুগে আবার একটা আইটেম নিয়ে সমস্যা হবে, চণ্ডীদাস 3 জন, চণ্ডীদাস 4 জন। তাহলে এবার বলেন তো শহীদুল্লাহর মতে চণ্ডীদাস কয়জন হবে? এই তো হয়ে গেছে গা। থ্যাংক ইউ। ওকে। এই সুনীতির সাথে আরেকজন সুকুমার রায়, এই সুকুমারও তাকে সাপোর্ট করেছেন। এই দুইজনের সাপোর্টের কারণে এটা একটু বেশি অথেন্টিক হয়ে গেছে। তাহলে শহীদুল্লাহ কেমন লোক? ছোট লোক। এই যে দেখেন চর্যাপদের নাম, চর্যাপদের অনেকগুলো আমরা নাম পড়েছি। একটা পড়েছি চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ বৃত্তি, চর্যা গীতিকোষ, চর্যাশ্চর্য, চর্যাপদের অনেক নাম। এবার আমরা বুঝতে পারলাম এটি একটি গানের বই। তাহলে এটা কোন ধরনের গান? এটা কি ঝাঁকানাকা গান না ধর্মীয় গান? আপনারাই বলেন, এক না দুই। এটা কি ঝাঁকানাকা গান নাকি এটি ধর্মীয় গাম্ভীর্য সম্পন্ন গান? অনেকটা হামনাতের মতো। গুড, দুই। এই তো বুঝে গেছেন, আমরা যেরকম ধর্মীয় গান গাই না, রাসূলের গুণগান করে, আল্লাহর গুণগান করে। আর চর্যাপদের গানগুলো মূলত কার করে? গৌতম বুদ্ধের গুণগান অথবা বুদ্ধ ধর্মের গুণগান। চর্যাপদের গানগুলো বুদ্ধ ধর্মের গুণগান। ওকে, বুঝে গেছেন। এবার আমরা আসি, সবার আগে চর্যাপদ বুঝার আগে আমাদের বুঝতে হবে চর্যাপদের ধর্ম। ধর্মটা আমাদের বুঝতে হবে, স্পেশালি বৌদ্ধ ধর্মটা কি সেটা আমাদের বুঝতে হবে। এখন আপনারা একটু বলেন দেখি, বৌদ্ধ ধর্ম ইয়েস অর নো, জানেন নাকি জানেন না? যদি জানেন তাহলে আমি এড়িয়ে যাব, আর যদি না জানেন তাহলে আমি বর্ণনা করব। কারণ অনেক পড়া থাকে, জানেন না। আচ্ছা, আমি তাহলে এখন বলে দিচ্ছি। তিনটাই কমেন্টস করছে জানে না। তাহলে আমরা দেখি, একটা হচ্ছে আমাদের মুসলিম ধর্ম, একটা হচ্ছে হিন্দু ধর্ম, তুলনামূলক আলোচনা করি তাহলে একটু ভালো পারবেন। আর একটা হচ্ছে কি বৌদ্ধ ধর্ম। মুসলিম ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে বেহেশত আছে, দোজক আছে। তাহলে বেহেশত আর দোজককে আমরা স্বর্গ নরক লিখলাম। স্বর্গ আছে, আবার নরকও আছে। এবার হিন্দু ধর্মের বৈশিষ্ট্য কি? তাদের স্বর্গ আছে। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য তাদের নরকও আছে। তাদের আরেকটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে জন্মান্তরবাদ। আশা করি আপনারা জন্মান্তরবাদ জানেন। এদের এটা আছে, কিন্তু এটা মুসলমানদের কি জন্মান্তরবাদ নাই। এবার বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য কি জানেন? বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য স্বর্গও নাই, নরকও নাই। তবে বৌদ্ধ ধর্মে হিন্দু ধর্মের মতো জন্মান্তরবাদ আছে। আর একটা জিনিস তাদের বেশি আছে, সেটা হচ্ছে মহানির্বাণ। তাহলে আপনাকে চর্যাপদ পড়তে হইলে
সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মহানির্বাণ। আমাদের মুসলমানদের মতে ভালো কাজ করলে বেহেশতে যাব, খারাপ কাজ করলে দোজখে যাব। হিন্দুদের মতে ভালো কাজ করলে স্বর্গে যাবে, ভালো কাজ করলে খারাপ কাজ করলে নরকে যাবে। আর এদের মাঝে মাঝে জন্মান্তর করতে পারে, যেমন আবার সে জন্ম নিতে পারে, এই সম্ভাবনা তার আছে। বৌদ্ধ ধর্মের মতে স্বর্গও নাই, বৌদ্ধ ধর্মের মতে কি নরকও নাই, আবার বৌদ্ধ ধর্মের মধ্যে কিন্তু ঈশ্বরও নাই। আরেকটা জিনিস নাই, যেমন আমাদের তো ঈশ্বর আছে, মানে সৃষ্টিকর্তা আছে। হিন্দু ধর্ম কিন্তু সৃষ্টিকর্তা আছে, ঈশ্বর আছে, বা অনেকগুলা ঈশ্বর আছে, অনেক দেবতা আছে, কিন্তু ওদের কিন্তু সেটাও নাই। এরপর এদের মতে কি আমরা একটু দেখি, এদের মতে দুইটা জিনিস জন্মান্তরবাদ হচ্ছে মহানির্বাণ। যেমন ধরেন এই একটা আত্মা, এই একটা আত্মা, এই একটা আত্মা, এই একটা আত্মা, আমি চারটা আত্মার কথা লিখলাম। এই আত্মারা ধরেন প্রচন্ড পরিমাণে পাপিষ্ট, এই আত্মাটা কালা হয়ে গেছে গা। তাহলে এর জন্মান্তর ঘটবে, এর পরের জন্মে হবে শূকর, মানে শুয়োর হবে। এই আত্মারা ধরেন অর্ধেক পাপিষ্ট, অর্ধেক পাপিষ্ট, তাহলে এর পরের জন্মে আবার জন্মাবে তার পাপের কারণে কুত্তা হবে। ধরেন এটা আমার আত্মা, খুব কম পাপ, তাহলে আমি তুলনামূলক ভালো প্রাণী হব, কি হব, কবুতর। আর এটা হচ্ছে গৌতম বুদ্ধের আত্মা, এখানে কোনো পাপই নাই। এই গৌতম বুদ্ধ কি লাভ করেছে, মহানির্বাণ। মহানির্বাণ, আসলে মহানির্বাণটা কি? মহানির্বাণটাকে বাংলায় বলা হয় মহাসুখ। এই গৌতম বুদ্ধ মহাসুখ লাভ করেছে, তার আর জন্মান্তর ঘটবে না, তার জীবনে আর কোনো দুঃখ বেদনা থাকবে না, তিনি মহানির্বাণ লাভ করেছে। তাহলে বৌদ্ধ ধর্মের সকলের উদ্দেশ্য কি লাভ করা, মহানির্বাণ। এবার কি বোঝা গেছে মহানির্বাণ কি? ওকে, তাইলে আমরা বুঝতেই তো পারছি এখানে যে 24 জন কবি আছে, আপনি জানেন এই 24 জন কবি কিন্তু এরা সবাই ধরে নিতে পারে এরা সবাই কি লাভ করেছে, মহানির্বাণ। গৌতম বুদ্ধ মহানির্বাণ লাভ করেছে, আমাদের এই 24 জন কবিও মহানির্বাণ লাভ করেছে, মহাসুখ লাভ করেছে। তবে এই 24 জন কবি আর গৌতম বুদ্ধ কেন লাভ করছে, কারণ তারা তাদের পাপ ত্যাগ করেছে। গৌতম বুদ্ধের আত্মারা পাপ শূন্য, তাই মহানির্বাণ লাভ করেছে। এই 24 জন কবির আত্মা পাপ শূন্য, তাই মহানির্বাণ লাভ করেছে। কিন্তু যাদের আত্মা পাপিষ্ট তারা মহানির্বাণ লাভ করবে না, তারা প্রথমে জন্মান্তরবাদ করবে। ধরেন আপনি কুত্তা হয়ে জন্মাইলেন, জন্মানোর পর এক সময় আপনার পাপ মোচন হয়ে গেল, মানুষের কিল গুতা খাইতে খাইতে সব পাপ মোচন হয়ে গেল, আপনি পরের জন্মে গিয়ে মহানির্বাণ লাভ করবেন। কেমনে বুঝলো পাপ শূন্য? আমরা বলি না স্বর্গীয়, স্বর্গীয় অমুক, দুনিয়াতে থাকতেই তাকে আমরা স্বর্গীয় বলে দেই, আমরা কেমনে বুঝলাম ভাই? তারপর হচ্ছে আমরা বলি না ওই জান্নাতে চলে গেছেন, কেমনে সেটা হইলো বলেন? এটা তো আমরা বলি। তারপর আমরা কত মাওলানাকে বলি না অমুকের চেহারা নুরানি, আল্লাহ নূর আশ্রয় পড়েছে, তা আপনি কেমনে বুঝলেন আল্লাহ নূর তার চেহারায় আশ্রয় পড়েছে? মাসুম ভাই, মাসুম ভাই আস্তাগফিরুল্লাহ বললেন, চেহারায় নূর আশ্রয় পড়ছে, কেমনে বুঝলেন? যাই হোক, আমরা আসি পরের আলোচনায়। তাহলে আশা করি আমরা এই ধর্মটা বুঝতে পেরেছি। তাহলে চর্যাপদের মূল বিষয়বস্তু কিন্তু এই, কিভাবে মহানির্বাণ লাভ করে যাবে এটা। এবার আমরা চর্যাপদের গান সংখ্যা 51টি, কিন্তু আমরা 1 নং গানটা একটু দেখব। 1 নং গানটা আমরা দেখব। এই 1 নং গানটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে লুইপা। 1 নং গানটার লেখক লুইপা। এই গানটার মধ্যে কি আছে আমরা দেখি। কা তুর বড় পঞ্চমী ডাল। 1 নং গানটা, চঞ্চল চিয়ে পৈঠা কাল কাল, ধীর ধীর করিয় মহাসুহ পরিমাণ, লুই ভনই গুরু পুচ্ছ যান। আচ্ছা, বলেন তো এটা কয় নং গান চর্যাপদের? স্লাইডে সব কিছু থাকবে ভাইয়া। আচ্ছা ভাই, এখন যে যারা বলছেন একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, তারা নিজেদের নেটটা একটু দেখে নিয়েন ভাই, কারণ আমার এখানে রিপ্লাই ভালো আসছে, সাউন্ডে মনে হয় প্রবলেম হচ্ছে না। সেই হিসাবে একটু যারা সাউন্ডের প্রবলেম পাচ্ছেন তারা একটু নিজের নেটটা একটু চেক করেন ভাইয়া। ঠিক আছে। 1 নং গান, এবার আশা করি এটার মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন বা বুঝতে পারেন নাই।
দেখেন, কা তরুবর পাঞ্চমী ডাল, কায়া মানে হচ্ছে দেহ, তরুবর মানে হচ্ছে গাছ, পাঞ্চমী মানে হচ্ছে পাঁচ, ডাল মানে কি ডাল, শাখা। অর্থাৎ দেহ হচ্ছে একটা গাছ, দেহ হচ্ছে একটা গাছ, যে গাছের ডাল আছে কয়টা, পাঁচটা। এই কথাই বোঝানো হয়েছে প্রথম চরণে। চঞ্চল চিয়ে, চিয়ে মানে হচ্ছে চিত্ত, তাহলে আমি চিত্তের একটা ছবি আঁকি, এটা হচ্ছে চিত্ত। তাহলে আমাদের এই চিত্তটা হচ্ছে কি, চঞ্চল। চঞ্চল দ্বারা এখানে বুঝাইছে পাপ প্রবণ চিত্ত, আমাদের চিত্তটা পাপ প্রবণ, সবসময় খারাপ কাজের দিকে ধাবিত হইতে চায়, সবসময় খারাপ কাজের দিকে ধাবিত হইতে চায়, আমাদের চিত্তটা চঞ্চল। পৈঠা মানে প্রবেশ করেছে, পৈঠা মানে হচ্ছে ইন্টার করা, ইন্টার মানে প্রবেশ করা, এন্ট্রি আর কি, যেটাকে আপনি বলতে পারেন। পৈঠা মানে হচ্ছে এন্টার, প্রবেশ করা বা এন্ট্রি। কাল মানে হচ্ছে ধ্বংস, কাল মানে কিন্তু আগামীকাল নয়, কাল মানে হচ্ছে ধ্বংস, এই জন্য আমরা বলি কাল সাপ। যে সাপে ছোবল দিলে আপনার ধ্বংস হবে, যে সাপে ছোবল দিলে আপনার মৃত্যু হবে, তাকে কি বলা হয়, কাল সাপ। তাহলে এখানে কাল মানে ধ্বংস। বলছে আমাদের চিত্তটা চঞ্চল, তাই আমাদের চিত্তে প্রবেশ করে, কে প্রবেশ করে, আমাদের ধ্বংস প্রবেশ করে। এটা আমি একটু সংক্ষেপে বলে দেই। এখানে বলতে চাইছি আমাদের যে পাঁচটা ডাল আছে, এই পাঁচটা ডাল হচ্ছে আমাদের পাঁচটা ইন্দ্রিয়। পাঁচটা ইন্দ্রিয় আমাদের কি কি আমরা দেখতে পাই, একটা ডাল হচ্ছে আমাদের নাক আছে, একটা আমাদের কান আছে, একটা ডাল হচ্ছে আমাদের জিহ্বা, একটা ডাল হচ্ছে আমাদের ত্বক, ত্বক, আরেকটা ডাল কি বলেন, আরেকটা ডাল কি, চোখ। থ্যাংক ইউ। তাহলে আমাদের এই পাঁচটা ডাল। বলছে এই পাঁচটা ডালের কারণে আমরা ধ্বংস হয়ে যাই। সারা জীবন তো আমরা পড়েছি এই পাঁচটা দিয়ে আমরা চলাফেরা করি, কিন্তু এই চর্যাপদে বলছে এই পাঁচটা আমাদের ধ্বংসের কারণ। কেন দেখেন, সারা জীবন আপনি চোখ দিয়ে মেয়ে মানুষ দেখেছেন, চোখ টিপ দিয়েছেন, তাহলে আপনার এই আত্মার ভিতরে কি ঢুকেছে, পাপ ঢুকেছে, এই আপনার আত্মা কিন্তু চোখ টিপ দেওয়ার কারণে কালা হয়েছে। জিহ্বা দিয়ে সারা জীবন বাজে বাজে গান গেয়েছেন, তাহলে আপনার আত্মা আবার কি হয়েছে, কালা হয়েছে। কান দিয়ে সারা জীবন, জিহ্বা দিয়ে বাজে কথা বলেছেন, কান দিয়ে সারা জীবন বাজে বাজে গান শুনেছেন, আপনার আত্মাটা আরো কি হয়েছে, পাপিষ্ট হয়েছে। নাক দিয়ে মনে করেন ছাদে গিয়ে মেয়ে মানুষের কাপড়ের ঘ্রাণ নিয়েছেন, তাহলে এই আপনার চিত্তটা আরো কালা হয়েছে। এরপর ধরেন ত্বক দিয়ে, ত্বক দিয়ে মনে করেন গাউসিয়া মার্কেট বেশি বেশি ঘুরেছেন, যাতে মেয়েদের সাথে একটু টাচ লাগলেই শান্তি। এই হচ্ছে আপনার চিত্ত কালা হয়ে গেছে গা। এবার আপনারা বলেন, চিত্ত কালা হওয়ার, চিত্তে পাপ প্রবেশের রাস্তা কয়টা? হ্যাঁ, গুড, এই তো পাঁচটা, এবার বুঝে গেছেন। তাহলে এই কথাই কিন্তু চর্যাপদে বলা হয়েছে। বলছে আমাদের দেহ একটা গাছের মতো, যার পাঁচটা ডাল আছে, মানে পাঁচটা ইন্দ্রিয় আছে, আর আমাদের চিত্তটা পাপ প্রবণ, আর এই চিত্তের মধ্যে আমাদের ধ্বংস প্রবেশ করেছে। তাহলে এবার চর্যাপদ অনুসারে আমার শত্রু, আমার শত্রু কি অন্যজন নাকি আমার শত্রু আমি নিজে? এক হচ্ছে আমার সবচাইতে বড় শত্রু অন্যজন, দুই হচ্ছে আমার সবচাইতে বেশি ক্ষতি করি আমি নিজে। কোনটা চর্যাপদ অনুসারে আপনি বলেন তো? দুই নাম্বার, থ্যাংক ইউ, এই তো হয়ে গেছে, আমি নিজেই। আমার সবচাইতে বড় শত্রু হচ্ছে আমার চোখ, আমার সবচাইতে বড় শত্রু আমার জিহ্বা, জিহ্বা সবচেয়ে ডেঞ্জারাস শত্রু হচ্ছে জিহ্বা, এরপর আমার শত্রু আমার চোখ, আমার কান, আমার নাক, আমার ত্বক। এগুলো আমাকে ধ্বংস করে দিচ্ছে। অপর আমাকে খুব কম ক্ষতি করতে পারে, কিন্তু আমার জিহ্বা সবচেয়ে ডেঞ্জারাস শত্রু। কারণ আমি যদি একটা গালি আজকে যীশু খ্রিস্টকে দেই, আমাকে 200 কোটি মানুষ ঘৃণা করবে। একটা গালি যদি অনেকে রাসূলকে দেয়, তাকে 200 কোটি মানুষ ঘৃণা করবে। একটা গালি যদি আমি কোনো ভগবানকে দেই, আমাকে আরো 200 কোটি মানুষ ঘৃণা করবে। তাহলে আমাদের সবচেয়ে ডেঞ্জারাস শত্রু জিহ্বা। তাহলে এবার বুঝতেই পেরেছেন, তাহলে আমরা আমাদের প্রধান শত্রু নিজে। এই কথাটাই চর্যাপদে এত সুন্দর করে বলা আছে। কি বলা আছে জানেন? কি বলা আছে, কি বলা আছে বলেন তো? আমাদের শত্রু যে আমরা নিজে, এটা চর্যাপদে স্পষ্ট করে বলে দেওয়া আছে। রাসেল ভাই, এটা মনে হয় আপনার একটু প্রবলেম হতে পারে। রাসেল ভাই, একটু দেখেন, একটু বের হয়ে আবার ইন করেন। আচ্ছা, এটা যারা বাংলার ছাত্র এখানে আছেন কিনা আমি জানি না, এটা সম্পর্কে চর্যাপদে বলা আছে। বাংলা ছাত্র আছেন দুই একজন? বলেন তো, আমাদের প্রধান শত্রু আমরা নিজেই, এটা সম্পর্কে চর্যাপদে কি বলা আছে? বাংলা ছাত্র আছেন? ইয়েস অর নো? আচ্ছা, ইয়েস নাই, এখন বন্ধ, কোনো অ্যান্সার পাচ্ছি না। তাহলে আমরা বলে দেই, সেটা হচ্ছে বলা আছে আপনা মাংসে হরিণা বৈরী, আপনা মাংসে হরিণা বৈরী। বলছে হরিণের প্রধান শত্রু হরিণের নিজের মাংস। সবগুলো গানের মিনিং জানা লাগবে না, না, আমি শুধু এই প্রথমটা বলতেছি চর্যাপদ কি বোঝানোর জন্য।
তাহলে আপনা মাংসে হরিণা বৈরী, হরিণের প্রধান শত্রু হরিণের মাংস, সেরকম আমাদের প্রধান শত্রু আমরা নিজেই। ঠিক আছে, এই যে এই কথা বলছে, তাহলে আমরা যদি আমাদের এই নিজেকে বাঁচাইতে চাই তাহলে কি করতে হবে? দৃঢ় করিও মহাসুখ। মহাসুখ মানে হচ্ছে মহানির্বাণ। যদি মহাসুখ লাভ করতে চাও, যদি মহানির্বাণ লাভ করতে চাও, লুই ভনই, লুই হচ্ছে কবি, কবি বলে দিচ্ছেন, ভনই মানে হচ্ছে স্পিকিং, লুই ভনই গুরু, কবি বলছেন, গুরুকে পুছো, পুছো মানে প্রশ্ন করো, গুরুকে পুছো তারপর জেনে নাও, গুরুকে পুছো জেনে নাও কিভাবে তুমি তোমার এই কালা আত্মাকে সাদা আত্মা করতে পারবা। গুরুকে পুছো, গুরুকে প্রশ্ন করে জেনে নাও কিভাবে এই কালা আত্মাকে কি করা যায়, সাদা আত্মা করা যায়। আচ্ছা, লুই ভনই, লুই বলছে গুরুকে প্রশ্ন করো তারপর জেনে নাও কিভাবে এই কালো আত্মাকে কি করা যায়, সাদা আত্মায় রূপান্তর করা যায়। এই হচ্ছে আমাদের চর্যাপদের মূল বিষয়বস্তু। আমরা বৌদ্ধ ধর্ম বুঝলাম। এক একটা লাইন, বেশিরভাগ বেশিরভাগ লাইনগুলা পদগুলা ছিল 10 লাইনের ভাইয়া। বেশিরভাগ পদগুলা ছিল 10 লাইনের, বেশিরভাগ, সবগুলা না। তাহলে আমরা চর্যাপদ বুঝলাম। ক্লিয়ার? এবার দেখি, আমি একটু 1 মিনিট রেস্টও নেই, আপনাদের প্রশ্ন করি। বলেন তো দেখি চর্যাপদ কিসের বই? আমি 2 মিনিট পানি খাবো এবং আপনাদের প্রশ্ন করব। এটা মনে করবেন ওয়াজের মাঝখানে হুজুরে চা খাচ্ছে এরকম। গান কয়টা? কবি কয়জন? গানের লেখক কয়জন? 24 জন। শহীদুল্লাহর মধ্যে কয়জন? শহীদুল্লাহর মধ্যে 23 জন। থ্যাংক ইউ। এই তো হয়ে গেছে। তাহলে বলেন তো চর্যাপদের যারা বৌদ্ধ ধর্মের লোক তাদের মূল উদ্দেশ্য কি? আমরা তো চাই স্বর্গ, চাই, কিন্তু বৌদ্ধ ধর্মের লোকেরা কি চায়? মহানির্বাণ, মানে মহাসুখ লাভ করতে চায়, মহানির্বাণ লাভ করতে চায়। হ্যাঁ, গুড। বলেন তো দেখি আমাদের আত্মার ভিতরে পাপ ঢোকার রাস্তা কয়টা? আমাদের আত্মার ভিতরে পাপ প্রবেশের রাস্তা কয়টা? 5টা। থ্যাংক ইউ। হয়ে গেছে। এবার এই যে আমি চর্যাপদ পড়লাম, আরো চর্যাপদ আছে, আলিয়ে কালিয়ে বাট রুদ্দেলা তা দেখি কান্নু বিমলা বইলা কান্নু বিলাসে আসোয়া মাতা সহজ নলিবন পৈশিনী বাতা। আরো চর্যাপদ আছে, সেটা হচ্ছে নগর বাহিরে ডুম্বি তুহারি করিয়া ছই ছই যাইসি ব্রাহ্মণ নারিয়া আলো ডুম্বি তুই সই মই করিব সাঙ্গ, আমি নিগুণ কান্নু কাপালিক জয়ী লাঙ্গ। এবার আমরা যেটা আলোচনা করব, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে চর্যার ভাষা। এক, চর্যার ভাষা সংস্কৃত। 2, চর্যার ভাষা বাংলা। 3, চর্যার ভাষা মৈথিলি। 4, চর্যার ভাষা অসামিয়া। এবার আপনারা বলেন চর্যার ভাষা কোনটা? হুম, তাহলে অ্যান্সার হবে, আচ্ছা এই অ্যান্সার কিন্তু চর্যাপদের ভাষা কি? বাংলা ভাষা। চর্যাপদের ভাষা কি ভাষা? বাংলা ভাষা। এই কথাটা মনে রাখতে হবে, হ্যাঁ। চর্যাপদের ভাষা কখনো সংস্কৃত নয়। কিন্তু শুধু বাংলা বললে আমাদের ভালো মনে আসে না, প্রাচীন বাংলা বললে একটু বেশি ভাল লাগে। কেন প্রাচীন বাংলা বললে বেশি ভাল লাগে? কারণ এটা তো 1000 বছর আগের ঘটনা। এখন চলে 2023 সাল, আর আমরা পড়তেছি 650 সালের ঘটনা। তাহলে এটাই তো হয়ে যায় 1400 বছর আগে। অথবা চর্যাপদের শেষ পদটা লেখা হয়েছে 1200 সালে, শেষ গান। মনে করেন 51তম গানটা 1200 সালে, তখনও তো আজ থেকে এটা প্রায় 800 বছর আগের ঘটনা। তাই আমরা এত কিছু না বলে এটাকে আমরা র্যান্ডমলি কি বলি, চর্যাপদ কত বছর আগের, তাহলে আমরা মাঝ বরাবর অ্যান্সার দেই 1000 বছর আগের। 1000 বছর আগের দেওয়ার কারণ আছে, যিনি হরপ্রসাদ শাস্ত্রী এটাকে খুঁজে পেয়েছেন, সেই হরপ্রসাদ শাস্ত্রী এটাকে খোঁজার পর হরপ্রসাদ শাস্ত্রী একটা নাম দিয়েছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু চর্যাপদ নাম দেন নাই। হরপ্রসাদ শাস্ত্রী এই বইটাকে নাম দিয়েছেন 1000 বছরের পুরনো, 1000 বছরের পুরনো বাংলা ভাষার বদ্য গান এবং দোহা। যেহেতু হরপ্রসাদ শাস্ত্রী এই বইটাকে খুঁজে পেয়ে নাম দিয়েছেন 1000 বছরের পুরনো, তাই আমরা যখনই আসে চর্যাপদ কত বছর আগের, তাহলে অ্যান্সার হবে কি 1000 বছরের পুরনো। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এবার বলেন তো চর্যাপদ কত বছর আগের সাহিত্য? হ্যাঁ, 1000 বছর আগের পুরনো। এবার আসি চর্যাপদের ভাষা বাংলা। প্রথমত আমরা একটু এখানে দেখি,
এই কাতুর উপর পঞ্চমী ডাল অচঞ্চল যে বৈঠা কাল দৃঢ় করিয়া মহাশ পরিমাণ লুই ঘনয় গ্রুপ উৎস জানো, এটা শুনলে বাংলা মনে হয় না। কিন্তু আমি যখন আপনাকে এটা ব্যাখ্যা করে দিলাম, কায়া মানে দেহ, তরু মানে গাছ, এই যে দেখেন, কায়া মানে দেহ, কায়াটাকে এখন আমরা জাস্ট এইভাবে লিখি কায়া। কায়া মানে দেহ, তরু মানে গাছ, পঞ্চমীটাকে ছোট করেন পঞ্চ, পঞ্চ মানে পাঁচ, ডাল মানে শাখা, চঞ্চল মানে চঞ্চল, চিয়ে মানে হচ্ছে চিত্ত, কাল মানে ধ্বংস, এটাতে এখনো আছে কাল সাপ, যে সাপে সুবল দিলে ধ্বংস হয়ে যায়। দৃঢ় মানে দৃঢ়, করিয় মানে করে, দৃঢ় করে, মহাসু মানে হচ্ছে মহাসুখ, লুই বনয় গুরু, গুরু মানে হচ্ছে গুরু, উৎস মানে প্রশ্ন করে, এটা হিন্দি, জানো মানে জেনে নাও। তাহলে যাযাবরের ভাষা যে বাংলা, এবার কি আপনার মানতে পারছেন নাকি পারছেন না বলেন? হ্যাঁ, মানতে পারছেন, থ্যাংক ইউ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাযাবরের ভাষা কি, বাংলা। এবার সবাই বলুন তো যাযাবরের ভাষা কি। শুধু বি লিখলে আমি বুঝে নিবো বাংলা, হ্যাঁ, এত কষ্ট করে আপনাকে সব লিখতে হবে না। আচ্ছা, এবার একটু চর্যাপদ সম্পর্কে আরেকটু বলি। এই ভাষাটা ঝামেলা ছিল। এই চর্যাপদ আবিষ্কার হইলো, আমি আবার লিখছি চর্যাপদ, এটা লেখা হইলো কত, 650-এ লেখা, আর লেখা শেষ কত, 1200 সালে লেখা শেষ। এরপর এটা নিখোঁজ ছিল, চর্যাপদ নিখোঁজ ছিল প্রায় 500 বছর। এরপর চর্যাপদকে খুঁজে পাওয়া গেল, যেটা খুঁজে পাওয়া সেটাকে আমরা বলি আবিষ্কার। আবিষ্কার হয়েছে 1907 সালে। এই 7 সালে যিনি আবিষ্কার করেছেন আপনারা সবাই জানেন, ওই ব্যক্তিটার নাম কি, হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে এই ব্যক্তিটা, উনি 1907 সালে আবিষ্কার করছেন। তো এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এটা লেখাটা কিন্তু সেই অত আগের, সুতরাং ভাষাটা কিন্তু এই 650 বা 1200 সালের, আবিষ্কার হয়েছে 1907 সালে, ভাষা গেছে এর মধ্যে চেঞ্জ হয়ে। তাই আমরা যারা বাংলার লোক তারা বললাম চর্যাপদের ভাষা বাংলা, আসামের লোকেরা এসে দাবি করলো চর্যাপদের ভাষা অসামিয়া, আবার উড়িষ্যার লোকেরা দাবি করলো চর্যাপদের ভাষা হচ্ছে উড়িষ্যার, আবার বিহারের লোকেরা দাবি করলো চর্যাপদের ভাষা বিহারের। কারণ ওই যে একই কথা, চর্যাপদ তো অনেক আগে লাগে, 1000 বছরের ভাষা তো, কারণ সবার মতোই মনে হয়। তাই এই নিয়ে ঝামেলা তৈরি হলো। তখন এই ঝামেলাটা মিটমাট যিনি করলেন, হরপ্রসাদ শাস্ত্রী তো এটা আবিষ্কার করেছেন, তিনিও কিন্তু এটা মিটমাট করতে পারেন নাই। চর্যাপদের ভাষা যে বাংলা, এটা সর্বপ্রথম যিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন গবেষণা করে, তিনি হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাই একটা পরীক্ষা আসে, চর্যাপদের ভাষা যে বাংলা এটা কে প্রমাণ করে দিয়েছেন, তাহলে অ্যান্সার হবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কথাটা কি বোঝা গেল? আশা করি বুঝছেন। হ্যাঁ, সুনীতি কুমার একটা বই, তার এটা নিয়ে একটা গবেষণা ধর্মী একটা বই আছে, সেই বইটাকে বলা হয় কি, ওডিভিএল বই, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আর ওতে হচ্ছে অরিজিন, ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বইয়ের মাধ্যমে তিনি গবেষণা করে প্রমাণ করে দিলেন চর্যাপদের ভাষা বাংলা। ক্লিয়ার? বলেন তো দেখি, চর্যাপদের ভাষা বাংলা এটা কে প্রমাণ করেছেন? সুনীতি কুমার, অ্যাশ অ্যাশ লিখলেই হবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওকে, কোন বইয়ের মাধ্যমে তিনি এটা প্রমাণ করেছেন, তার বিখ্যাত সেই গ্রন্থটির নাম কি? কোন বইয়ের মাধ্যমে? ওডিবেল বইয়ের মাধ্যমে তিনি এটা প্রমাণ করেছেন। হ্যাঁ, আরো একটা প্রশ্ন আসে, ওডিবেল বইটা প্রকাশিত হয় 1926 সালে, তাহলে ওডিবেল বইটা প্রকাশ 1926, এটা একটা প্রশ্ন আসে। এবার আমি আর একটা প্রশ্ন আপনাদের ছুড়ে দিতে চাই, সেটা হচ্ছে চর্যাপদের ভাষা বাংলা এটা সুনীতি কুমার কত সালে প্রমাণ করেছেন? চর্যাপদের ভাষা যে বাংলা এটা সুনীতি কুমার কত সালে প্রমাণ করেছেন? গুড। ওডিবেল প্রকাশের সাল আর ভাষা প্রমাণের সাল সে 1926, এই তো বুঝে গেছেন, সাবাস। তাহলে ওডিবেল বইটা লিখেছেন 1926 সালে। এবার দেখেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় এত বড় একটা হইচই ফেলে দিল চর্যাপদ নিয়ে, ওডিবেল বইটা লিখে ফেললেন, চর্যাপদের ভাষা বাংলা এটা প্রমাণ করে দিলেন। তখন তো আর শহীদুল্লাহ বসে থাকতে পারেন না, শহীদুল্লাহ বসে থাকতে পারেন না, তাই শহীদুল্লাহ পরের বছরেই, পরের বছর মানে 1927 সালে শহীদুল্লাহ চর্যাপদ নিয়ে একটা বই লিখলেন। সেই বইটার নাম হচ্ছে কি, বুদ্ধিস্ট মিস্টিক। মিস্টিক মানে হচ্ছে রহস্যময়, মিস্টিক মানে হচ্ছে রহস্যময়, আর সং, সং মানে হচ্ছে কি, গান। বুদ্ধদের রহস্যময় গান, এটা হচ্ছে শহীদুল্লাহর লেখা। আশা করি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হইলো। আচ্ছা, এবার আসেন, এখানে আরো একটা কথা আছে। চর্যাপদের ভাষা যে বাংলা সুনীতি কুমার কিভাবে প্রমাণ করলেন, সেই প্রমাণটা একটু বুঝাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে চর্যাপদের কাহিনী যদি আপনারা পড়েন, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক না? আমি সংক্ষেপে বাংলাদেশটাকে একটু এঁকে এঁকে দেই, একটু ভালো করে আঁকি, না আবার বললেন যে স্যার তো আঁকতেও পারে না, রাগ করতে পারেন, তাই একটু ভালো করে আঁকি।
নাহলে তো বলবেন স্যার কি মানচিত্র আঁকছে। কি আছে ধরেন বাংলাদেশ। চর্যাপদের মধ্যে, চর্যাপদের মধ্যে যে কাহিনী গুলা আছে, 51টি গান আছে, সেই 51টি গানের কোন অঞ্চলে? বাংলাদেশের উত্তরে পাহাড়। দেখেন বলা আছে দক্ষিণ সিলেটের গাঙে পাহাড়। তাহলে দেখেন চর্যাপদের মধ্যে কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলের কথা আছে। চর্যাপদের মধ্যে জোনাই নদীর কথা আছে, জোনাই মানে যমুনা নদী। চর্যাপদের মধ্যে পৌয়া খালের কথা বলা আছে, মানে পদ্মা নদীর কথা বলা আছে। আবার চর্যাপদে বলা আছে দক্ষিণে সাগর, তাহলে আমাদের বঙ্গোপসাগর। তাহলে চর্যাপদের যে লোকেশন সুনীতি কুমার দেখাইলেন, চর্যাপদের যে লোকেশন, গানের মধ্যে 51টি গানে যে লোকেশন, ওই লোকেশন বাংলাদেশের লোকেশন। আবার চর্যাপদের যে সকল নারীদের কথা বলা আছে, ওই নারীরা হচ্ছে আপনার আহ, প্রাকৃতিক অলংকার পরে, নারীরা হচ্ছে নৌকা চালায়। তাহলে আমাদের দেশের নারীরা কিন্তু আগে নৌকা চালাইতো। আর প্রমাণ করে দিয়েছেন চর্যাপদের ভাষা কি ভাষা? বাংলা। চর্যাপদের ভাষা বাংলা। এবার ওকে? না, নেট প্রবলেম হয়েছিল ভাই, কল আসছিল, এই জন্য কল আসার কারণে নেট প্রবলেম হয়েছিল। এখন আশা করি ওকে হয়ে গেছে। তাহলে এবার আশা করি আপনারা সব পারবেন। চর্যাপদের ভাষা কি ভাষা? বাংলা। ওই যে বললাম যে সুনীতি কুমার, সুনীতি কুমার অনেকগুলা বিষয় ব্যাখ্যা করে প্রমাণ করেছেন। সুনীতি কুমার চর্যাপদের স্থান ব্যাখ্যা করেছেন, লোকেশন ব্যাখ্যা করেছেন, পদ্মা নদীর কথা ব্যাখ্যা করেছেন, জোনাই নদীর কথা ব্যাখ্যা করেছেন। চর্যাপদের মধ্যে যে নারীদের কথা আছে, নারীদের কথা ব্যাখ্যা করেছেন। চর্যাপদের নারীদের পেশার কথা ব্যাখ্যা করেছেন, পুরুষদের পেশার কথা ব্যাখ্যা করেছেন, সকল কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন চর্যাপদের ভাষা আসলে কি ভাষা? বাংলা ভাষা। এবার আশা করি আপনাদের ক্লিয়ার হইলো। ক্লিয়ার? ওকে ওকে। হ্যাঁ, ওনারা চর্যাপদ যারা লিখেছেন, আচ্ছা এখানে একটা কথা আছে, চর্যাপদের যারা লেখক কবি, কবিরা কি বাংলাদেশের? চর্যাপদের 6জন কবি ছিলেন বর্তমান বাংলাদেশ অঞ্চলের। চর্যাপদের যারা কবি, 24 জন কবি, এই 24 জনের মধ্যে একদম 6জনই ছিলেন বর্তমান বাংলাদেশের অঞ্চলের। 6জন। কেউ কেউ ছিল আবার কলকাতার, কেউ কেউ ছিল বিহারের, এগুলো আলাদা আলাদা ছিল। কিন্তু 6জন কবি ছিলেন ডাইরেক্ট বাংলাদেশের অঞ্চলের। এই জন্য চর্যাপদের পক্ষে বাংলার ভোটই বেশি। তবে চর্যাপদে আদার ভাষারও কি আছে, কিছু শব্দ আছে। ওকে। আচ্ছা আমি একটু লাস্ট করতে প্রশ্ন করতে চাই। বলেন তো চর্যাপদের ভাষা বাংলা না সংস্কৃত? এক বাংলা, দুই সংস্কৃত। তাহলে অ্যান্সার হবে কি? বাংলা। এবার আমি অপশন দিলাম দুইটা। এক হচ্ছে চর্যাপদের ভাষা বাংলা, আর দুই হচ্ছে চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা। এবার বলেন কোনটা? তখন অ্যান্সার হবে কি? প্রাচীন বাংলা। আচ্ছা, এবার একটু দেখি, যখন চর্যাপদ আবিষ্কার হইলো, হরপ্রসাদ শাস্ত্রী থেকে শুরু করে বাকি সবাই চর্যাপদের কিছু অংশ বুঝলেন, কিছু অংশ বুঝলেন না। যেগুলা বুঝলেন সেটার নাম দিলেন কি? আলো। আর যেটুকু বুঝলেন না সেটার নাম দিলেন কি? আধার। তাই চর্যাপদের ভাষাকে আলাদা একটা নাম দেওয়া হয়েছে, আলো আধারী ভাষা। এবার যদি আপনার অপশনে তিনটাই থাকে, চর্যাপদের ভাষা বাংলা, প্রাচীন বাংলা, আলো আধারী, এবার কোনটা অ্যান্সার দিবেন বলেন তো? হ্যাঁ, এক্ষেত্রে অ্যান্সার হবে তিন। এক্ষেত্রে অ্যান্সার হবে তিন। আচ্ছা। আর যাহা আলো আঁধারি, তাহাকে আবার বলা হয় সন্ধ্যা ভাষা, আবার তাহাকে বলা হয় কি ভাষা? সান্ধ্য ভাষা। ওকে। তাহলে চর্যাপদ সম্পর্কে ভাষা অনেক বললাম। এক হচ্ছে চর্যাপদ, এটি প্রাচীন বাংলা ভাষা। দুই নাম্বার, এটাকে আরেকটু যদি আমরা বিউটিফাই করি, তাহলে ক্লারিফাই করি, তাহলে বলতে হবে এটি প্রাচীন বাংলা ভাষা। এটাকে যদি আরো ক্লারিফাই করি, তাহলে আমাদের বলতে হবে হচ্ছে এটি আলো আঁধারি ভাষা। এটাকে যদি আমরা আলো আঁধারিও বলতে পারি, সন্দেহ বলতে পারি, সান্ধ্য ভাষাও বলতে পারি। তাহলে সবচেয়ে বুলেট অ্যান্সার এটা। এবার খেয়াল করে, সুনীতি বলেন, সুকুমার বলেন, সবাই কিন্তু এটাই লাস্ট পর্যন্ত মেনে নিয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী সেও কিন্তু এটা মেনে নিয়েছে। কিন্তু শহীদুল্লাহ মানে নাই। শহীদুল্লাহ মানে নাই। শহীদুল্লাহ বলছে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপ।
তাই যদি শহীদুল্লাহর কথা আসে তাহলে অ্যান্সার দিবেন চর্যাপদের ভাষা কি বঙ্গকামরূপী। যে শহীদুল্লাহর মতে কোন ভাষা আসে তাহলে অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার হইলো, হ্যাঁ। ওকে, এবার আপনারা সবাই বলেন তো শহীদুল্লাহর মতে কোন ভাষা। সংক্ষেপে লিখলে হবে, বি লিখলে আমি বুঝতে পারবো বঙ্গকামরূপী। হ্যাঁ, উনি সব জায়গায় ভাই এই কাজটা করেছেন, কিছু করার নাই, সিনিয়র মানুষ। বঙ্গকামরূপী এই তো হয়ে গেছে, তাহলে চর্যার ভাষা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা রইলো না। অনেকগুলো প্রশ্ন আমরা পড়ে ফেললাম। বলেন তো বুদ্ধিস্ট মিস্টিক সং এটা কে লিখেছেন? বুদ্ধিস্ট মিস্টিক সং, বুদ্ধদের রহস্যময়, এটা গান কে লিখেছেন? শহীদুল্লাহ, হয়ে গেছে। শহীদুল্লাহ। এবার বলেন তো বুদ্ধিস্ট মিস্টিক সং কত সালে? বুদ্ধিস্ট মিস্টিক সং 1927, 1927। ওডিবেল 1926। আমার ফোনে খালি কল আসতেছে, আমি কলটাকে ফরওয়ার্ড করে দিই, হ্যাঁ। কলটাকে ফরওয়ার্ড করে দিলে আর কল আমাদের ডিস্টার্ব করবে না। এর মধ্যে আপনারা 30 সেকেন্ড রেস্ট নেন, আমিও 30 সেকেন্ড রেস্ট নেই। ওডিবেল 1926, গুড। আচ্ছা, আমি একটা সুন্দর একটা প্রশ্ন করবো। ওডিবিএল মানে হচ্ছে দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা তো আপনারা জানেন। আমি একটা প্রশ্ন করবো, আপনারা বলবেন এই বইটি কার। বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, এই বইটি কার বলেন। বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ বইটি কার? থ্যাংক ইউ। এটারই বাংলা নাম দেখেন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষার, ওতে হচ্ছে অরিজিন মানে উৎপত্তি, আর ডি তে হচ্ছে ডেভেলপমেন্ট মানে বিকাশ। তাইলে এবার আপনারা বলেন তো দেখি বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ এটা কত সালে প্রকাশ হয়? গুড। ওডিবিএল 1926, বাংলা ভাষার উৎপত্তি বিকাশ, এটা তাহলে 1926। আবার চর্যাপদের ভাষা যে বাংলা, এটা প্রমাণিত হয় কত সালে? হ্যাঁ, চর্যাপদের ভাষা যে বাংলা এটা প্রমাণিত হয় 1926। এই তো হয়ে গেছে। থ্যাংক ইউ। এবার আমরা দেখি চর্যাপদ আবিষ্কারের প্রেক্ষাপট আমরা দেখবো। আবিষ্কারের প্রেক্ষাপট, শুনেন আমাদের এখানে কমেন্টস করার দুইটা অপশন আছে। একটা অপশন চ্যাট বক্স, আর একটা অপশন হচ্ছে কিউএনএ। কিউ মানে কোশ্চেন, এন মানে অ্যান্সার। যদি আপনাদের কোনো কোশ্চেন অ্যান্সার থাকে সেটা কিউএনএ তে গিয়ে লিখবেন, সেক্ষেত্রে আপনাদের কাউসার স্যার অ্যান্সার দিবে। আর যদি আপনারা আমার প্রশ্নের উত্তর দেন মানে কমেন্টস করেন, তাহলে আপনারা সবাই চ্যাট বক্সে আমার প্রশ্নের উত্তর দিবেন। আমার প্রশ্নের উত্তর চ্যাট বক্সে দিবেন। চর্যাপদ আবিষ্কারের ইতিহাস, তাহলে আবিষ্কারের ইতিহাসটা আমরা তুলে ধরি। স্লাইড না পড়ে আমরা এখান থেকে পড়ি, তাহলে সবচেয়ে সুন্দর হয়। আচ্ছা, ইতিমধ্যে আবিষ্কারের ইতিহাসটা আমরা যে বলি, সেটা হচ্ছে আমাদের কয়েকটা নাম লাগবে। একটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি, আমাদের দেশে একটা প্রতিষ্ঠান আছে এশিয়াটিক সোসাইটি, এটার নাম এখন এশিয়াটিক সোসাইটি পুরোপুরি নাই, এটার নাম হয়ে গেছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি পড়ার পরে আমাদের একজন নাম মনে রাখতে হবে, ওনার নাম হচ্ছে রাজা রাজেন্দ্র লাল মিত্র। আরেকজন ব্যক্তির নাম আমরা মনে রাখবো, তিনি হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। দেখেন চর্যাপদ আবিষ্কার উদ্যোগটা সবার আগে নিয়েছেন এশিয়াটিক সোসাইটি, এবং আপনারা জানেন এশিয়াটিক সোসাইটি হচ্ছে উইলিয়াম জোনস এটা প্রতিষ্ঠা করেছিল। এশিয়াটিক সোসাইটি, লাইট জ্বালাও। এশিয়াটিক সোসাইটি অর্থাৎ ব্রিটিশরা এটা প্রতিষ্ঠা করেছেন, ব্রিটিশরাই জ্ঞান বিজ্ঞানে আর কি আমাদের দিকে একটু বেশি মনোনিবেশ করেছেন। আপনারা জানেন আমাদের লেখাপড়া শুরু শ্রীরামপুর মিশন দিয়ে, সেটাও ব্রিটিশদের হাতে। আমাদের লেখাপড়া শুরু ফোর্ট উইলিয়াম কলেজ দিয়ে, সেটাও ব্রিটিশদের হাতে। আমাদের লেখাপড়া শুরু হিন্দু কলেজ দিয়ে, সেখানেও ব্রিটিশরা ছিল। আমাদের সবকিছুতে একটু ব্রিটিশদের হাত আছে বাংলা সাহিত্যে। আমাদের প্রথম পত্রিকাগুলো দিগদর্শন, সমাজতত্ত্ব দর্পণ, সেখানেও কিন্তু ব্রিটিশদের হাত ছিল। আমাদের প্রথম দিকের বইগুলো ছিল কথোপকথন, সেটা ছিল উইলিয়াম কেরির রচনা।
তাহলে আমাদের বাংলা সাহিত্যে ব্রিটিশদের একটা হাত আছে, বিশেষ করে আধুনিক যুগে। প্রাচীন যুগে ব্রিটিশদের হাত আছে কিনা, তাহলে বলতে হবে প্রাচীন যুগে ব্রিটিশদের কোনো হাত নাই। মধ্যযুগে ব্রিটিশদের হাত আছে কিনা, তাহলে বলতে হবে নাই। তাহলে ব্রিটিশদের হাত আছে বাংলা সাহিত্যের কোন যুগে? একমাত্র আধুনিক যুগে ব্রিটিশদের হাত আছে। আচ্ছা, এশিয়াটিক সোসাইটি উদ্যোগটা নিয়েছিল প্রথম রাজা রাজেন্দ্রলাল মিত্রকে নেপালে পাঠালো। যে কোনো কারণে মেধাবী মানুষগুলো বুঝতে পারছে নেপালে কিছু সাহিত্য থাকতে পারে, তিনি নেপালে গেলেন। নেপালে গিয়ে তিনি কিন্তু চর্যাপদ পান নাই। তিনি বর্তমান যে চর্যাপদ সেটা খুঁজে পান নাই, তবে তিনি কিন্তু অন্যান্য পুঁথি পেয়েছেন। চর্যাপদ না পাইলেও তিনি অন্যান্য পুঁথি পেয়েছেন, আর চর্যাপদ খুঁজতে খুঁজতে রাজা রাজেন্দ্রলাল মিত্র মরেই গেছেন, অকা পেয়েছেন। তাহলে যেহেতু রাজেন্দ্রলাল মিত্র মরে গেছে গা, তাহলে এবার এশিয়াটিক সোসাইটির দায়িত্ব দিচ্ছে কাকে? হরপ্রসাদকে। হরপ্রসাদ প্রথমবার নেপালে গেলেন, পান নাই। দ্বিতীয়বার নেপালে গেলেন, পান নাই। তৃতীয়বার নেপালে গেলেন এবং তিনি পেলেন। তাই প্রশ্ন আসে, হরপ্রসাদ নেপালে গেলেন কয়বার? তাহলে অ্যান্সার হবে হরপ্রসাদ নেপালে গেলেন 3 বার। আবার তিনি যে পেলেন, তিনি পুঁথি পেলেন কয়টা? একটা পুঁথি, দুইটা পুঁথি, তিনটা পুঁথি, 4টা পুঁথি। হরপ্রসাদ মোট পুঁথি পেয়েছেন কয়টি? 4টি। তাহলে দেখি কথাটা বুঝছেন কিনা, বলেন তো হরপ্রসাদ নেপালে গেলেন কয়বার? 3 বার, হয়ে গেছে। এবার বলেন তো হরপ্রসাদ কয়টি পুঁথি পেয়েছেন তিনি? 4টি পুঁথি, এটাও হয়ে গেছে। 4টি পুঁথি পেয়েছেন। এই প্রথম পুঁথিটাই ধরি আমরা, চর্যাপদ। তিনি এই পুঁথিটা পেয়েছেন। তিনি আরেকটা পুঁথি পেয়েছেন, ওই পুঁথিটার নাম ছিল ডাকার্ণব। তিনি আরেকটা পুঁথি পেয়েছেন, ওই পুঁথিটার নাম ছিল হচ্ছে কৃষ্ণ পাদের দোহা। আরেকটা পুঁথি তিনি পেয়েছেন, ওই পুঁথিটার নাম হচ্ছে সরপাদের দোহা। আচ্ছা, এই যে এগুলা বাংলা ভাষায় নয়, এগুলা যেহেতু বাংলায় নয় তাই আমরা পড়ি না। তাহলে বাংলায় কোনটা চর্যাপদ, এই জন্য আমরা শুধু এটাই পড়ি, আর কিছুই আমরা পড়ি না। তাই এই কয়টা আপনাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তিনি চর্যাপদ পেয়েছেন, ডাকার্ণব পেয়েছেন, কৃষ্ণপাদের দোয়া পেয়েছেন, আর সরপাদের দোয়া পেয়েছেন। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়েছেন 3 বার, পুঁথি পেয়েছেন 4টি। ক্লিয়ার? আর রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালে গিয়ে টুকটাক পুঁথি পেয়েছেন, কিন্তু চর্যাপদ তিনি খুঁজে পান নাই। চর্যাপদ খুঁজতে খুঁজতে রাজা রাজেন্দ্রলাল মিত্র মরে গেছে গা। এবার রাজা রাজেন্দ্রলাল মিত্র যে পুঁথি পেয়েছেন, এই পুঁথি দিয়ে তিনি নিশ্চয়ই একটা বই তৈরি করেছেন। সেটা আমাদের একটু দেখায় দেই। রাজা রাজেন্দ্রলাল মিত্র ওই পুঁথিগুলা দিয়ে একটা বই লিখেছেন। ওই বইটার নাম হচ্ছে বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। বুদ্ধিস্ট, শুধু বুদ্ধিস্ট বললে ভুল হবে, সংস্কৃত। ওনার বইটার নাম হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। রাজা রাজেন্দ্রলাল মিত্র, বইয়ের লেখকের নাম কি? রাজা রাজেন্দ্রলাল মিত্র। আচ্ছা, তাহলে আমরা 3টা বই পড়লাম। একটা বই পড়লাম ওডিবিএল, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 2 নম্বর বই পড়লাম বুদ্ধিস্ট মিস্টিক সং, শহীদুল্লাহ, সুনীতি শহীদুল্লাহ। আর 3 নম্বর আরেকটা বই আমরা পড়লাম সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এটা পড়লাম, এটা পড়লাম হচ্ছে রাজা রাজেন্দ্রলাল মিত্র। এই 3টা বইয়ের নামে আপনাকে পড়ে ফেলতে হবে। এর মধ্যে এটার সাল আসবে 1926, এটার সাল আসবে 1927, আর এটার সাল কখনোই আসবে না। তাই পড়ারও নিষ্প্রয়োজন। না, ও রাজা হচ্ছে, এগুলা তাদের উপাধি ভাই, এগুলা তাদের উপাধি, তিনি কোন অঞ্চলের রাজা ছিলেন না। আচ্ছা, তাহলে উদ্যোগটা নিয়েছিল কি? এশিয়াটিক সোসাইটি। আর আবিষ্কার করেছেন কি? হরপ্রসাদ শাস্ত্রী। ওকে, এবার দেখেন এই হরপ্রসাদ শাস্ত্রী এটা আবিষ্কার করার ফলে, চর্যাপদ আবিষ্কার করার ফলে তিনি তো হইচই করে দিয়েছেন। তিনি অনেকগুলা কাজ করেছেন। দেখেন 1907 সালে চর্যাপদ তিনি আবিষ্কার করেছেন। এই আবিষ্কারের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়, তাকে বাংলা বিভাগের চেয়ারম্যান করা হয়। তাই প্রশ্ন এসেছিল একবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যান মানে সভাপতি। প্রথম চেয়ারম্যানের নাম কি? এবার আপনারাই বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম চেয়ারম্যানের নাম কি? হ্যাঁ, হরপ্রসাদ শাস্ত্রী। এই তো বুঝে গেছেন, হরপ্রসাদ শাস্ত্রী। ওনার একটা উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। ওনার উপাধি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ছিলেন? বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে এতটুকু আমরা বুঝে ফেললাম, হ্যাঁ। হুম, তাহলে আবিষ্কারের ইতিহাস আমাদের সব শেষ। আচ্ছা, এরপর আমরা একটু চর্যাপদ সম্পর্কে পড়বো। তাহলে আগেও পড়েছিলাম, তারপর দেখি 650 সালে চর্যাপদ কি হয়েছে? লেখা শুরু। 1200 সালে চর্যাপদ লেখা কি
শেষ। এর মধ্যে আসে কোন শতকে, মানে 1100 সালের পর হইলে সেটা কোন শতক হয় বলেন তো? 1100 সালের পর হইলে সেটা কোন শতক হয়? দ্বাদশ শতক, হ্যাঁ। একটা প্রশ্ন আসে, চর্যাপদ সবচেয়ে বেশি লেখা হয়েছে, চর্যাপদের 51টা গানের বেশি সবচেয়ে বেশি লেখা হয়েছে কোন শতকে? তাহলে অ্যান্সার হবে দ্বাদশ শতকে। এটা একটু মাথায় রেখেন। সবচেয়ে বেশি গান লেখা হয়েছে কোন শতকে? তাহলে অ্যান্সার হবে কি? দ্বাদশ শতকে, মানে শেষ শতকটায়। 1200 সালে তো লেখালেখি বন্ধই। কি আছে ঘটনা? তাহলে আমরা দেখলাম 650 সালে চর্যাপদ লেখা হয়েছে, 1200 সালে চর্যাপদ লেখা কি শেষ। তারপর আমরা দেখলাম 500 বছর চর্যাপদ কি ছিল? নিখোঁজ। এরপর 1907 সাল চর্যাপদ কি হইলো? আবিষ্কার। এরপর চর্যাপদ নিয়ে ঘষা মাজা শুরু, লং টাইম ঘষা মাজা। এরপর 1916 সালে চর্যাপদকে ঘষা মাজা করে প্রকাশ করেছেন আমাদের দেশে একটা বিখ্যাত প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই বঙ্গীয় সাহিত্য পরিষদ এটাকে, এই বইটাকে ঘষা মাজা করে প্রকাশ করেছে। বুঝতে সময় লাগছে, প্রকাশ করতে অনেক সময় লাগছে, তাই 1907 সালে আবিষ্কার হইলো, প্রকাশ হয়েছে কত বছর পর? 9 বছর পর। 1916 সালে বইটা প্রকাশ। এরপর এটার ভাষা নিয়ে টানাটানি, দেখেন 7 সাল থেকে 1926 সাল পর্যন্ত ভাষা নিয়ে টানাটানি ছিল। এরপর সুনীতি কুমার প্রমাণ করে দিয়ে দিলেন চর্যাপদের ভাষা বাংলা। তবে দেখেন, বিহারের লোকেরা চর্যাপদের আশা ছেড়ে দিছে, উড়িষ্যার লোকেরা চর্যাপদের আশা ছেড়ে দিছে, কিন্তু এখনো অসমিয়ার লোকেরা চর্যাপদের আশা ছাড়ে নাই। অসমিয়ার লোকেরা বলে, সুনীতি যতই বলুক চর্যাপদের ভাষা বাংলা, আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি চর্যাপদের ভাষা অসামিয়া। যদি বলে এখনো কে চর্যাপদের দাবিদার, তাহলে অ্যান্সার হবে অসামিয়া। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা অ্যান্সার দিবেন। বলেন তো 650-এর কি মাধুর্য? 650 সাল কেন বিখ্যাত? শুরু, লেখা শুরু। 1200 সাল কেন বিখ্যাত? 1200 সাল লেখা শেষ। এবার বলেন তো 1100 পরবর্তী, মানে দ্বাদশ শতক কেন বিখ্যাত? দ্বাদশ শতক কেন বিখ্যাত? সবচেয়ে বেশি লেখা হয়েছে এই শতকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর বলেন তো 1907 সাল কেন বিখ্যাত? 1907 সাল কেন বিখ্যাত? চর্যাপদ আবিষ্কার, থ্যাংক ইউ। মাঝখানে গবেষণা করে 9 বছর গবেষণার পর 1916 সাল কেন বিখ্যাত? 1916 সাল চর্যাপদ কি প্রকাশ, প্রকাশ কিন্তু হরপ্রসাদ করে নাই। আবিষ্কারটা হরপ্রসাদ করছে, কিন্তু প্রকাশ করছে সংগঠন বঙ্গীয় সাহিত্য পরিষদ। ঠিক আছে। এরপর বলেন তো 1926 সাল কেন বিখ্যাত? হ্যাঁ, চর্যাপদ যে বাংলা ভাষা এটা প্রমাণ হয়েছে। থ্যাংক ইউ। এগুলো আমাদের সব পড়া শেষ, হ্যাঁ। এগুলো আমাদের পড়া শেষ। কোনটি অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন নয়? এটা এখনো আমরা মধ্যযুগে ঢুকি নাই, এটা মধ্যযুগের প্রশ্ন, হ্যাঁ। আচ্ছা, সংখ্যায় আমরা পড়ে ফেলেছি। শহীদুল্লাহর মধ্যে 23 জন, শুক্রবারের মধ্যে 24 জন। 51টি গান, শহীদুল্লাহর মধ্যে 50টি গান। পদকর্তাগণ এক নজর দেখে নিয়েন। পদকর্তাগণ, এর মধ্যে আমরা একটু দেখি কয়েকজন কবির নাম আমাদের পড়তে হবে। অনেক তো কবি আছে, আমরা সবার আগে একজন কবির নাম পড়বো, তিনি হচ্ছেন লুই পাদানাম। লুই পা। দেখেন, আগে মূল শব্দটা ছিল পাদানাম, পাদানাম সংক্ষিপ্ত হয়ে হয়েছে লুই পাদ, পাদ সংক্ষিপ্ত হয়েছে পা। তাহলে এগুলা দ্বারা আসলে কি বোঝায়? এগুলা দ্বারা কবি বোঝায়। তাহলে পাদানাম মানেও কবি, পাদ মানেও কবি, পা অর্থ কবি। তাহলে কবি শব্দটা আমরা কি অর্থে ব্যবহার করি? তাহলে অ্যান্সার হবে সম্মান সূচক অর্থে। কি আছে ঘটনা শেষ। লুই পা, তাকে বলা হয় চর্যাপদের আদি কবি, যেহেতু সবার আগে তিনি গান লিখছেন তাই তাকে বলা আছে আদি কবি। এরপরে আমরা একটা ব্যক্তির নাম পড়বো, তার নাম সবরপা। এবার দেখেন, আদি কবি এটা সুনীতি কুমার সবাই মানছে, কিন্তু হঠাৎ করে শহীদুল্লাহ বললো আমি মানি না। শহীদুল্লাহ আদি কবি তো মানলো না, শহীদুল্লাহ সবরপাকে নতুন একটা নাম দিল, প্রাচীন কবি। যদিও দুইটার মানি প্রায় সেম, তারপরে আমাদের আলাদা ভাবে পড়তে হবে। আদি কবিকে লুইপা যদি আসে, প্রাচীন কবিকে সবরপা। এখানেও কিন্তু শহীদুল্লাহ একটা ঝামেলা পাকায় দিল। ঠিক আছে।
শহীদুল্লাহ সবরপাকে শুধুমাত্র প্রাচীন কবি বলেই শেষ করেন নাই, তিনি আবার বলছেন তার মতামতটাকে তিনি প্রতিষ্ঠা করার জন্য তিনি বলছেন সবরপা নট অনলি প্রাচীন বাট অলসো লুইপারও গুরু। কত বেশি জোর দিছেন, তাই এটা আবার পরীক্ষা এসেছে লুইপার গুরুকে, তাহলে আবার অ্যান্সার হবে সবরপা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবচাইতে বেশি লিখেছেন একজন ব্যক্তি আছেন, ওনার নাম হচ্ছে কান্নুপা। কান্নুপা সবচাইতে বেশি লিখেছেন, আপনারা জানেন বোধহয়। 13টি গান বেটা একাই লিখছে। আচ্ছা, আমরা আগে বলছিলাম এই বাংলাদেশের ভূখণ্ডে চর্যাপদের যারা কবি, এদের মধ্যে বাংলাদেশের ভূখণ্ডেরই ছিল 6 জন। বাকিরা বিহারের ছিল, কলকাতার ছিল, উড়িষ্যারও দুই একজন ছিল, হিন্দি ভাষাভাষীও দুই একজন ছিল। আর বাংলাদেশের ভূখণ্ডে ছিল মোট কয়জন? 6 জন। কিন্তু 6 জন বাংলাদেশের ভূখণ্ড হলে 6 জনই বাঙালি। কিন্তু 6 জন বাঙালি হইলেও ভুসুকুপাকে বাঙালি কবি বলা হয়। কারণ ভুসুকুপা তার এক কবিতার মধ্যে, গানের মধ্যে লিখেছেন, আজি ভুসুকু বাঙালি হইলাম, আমি ভুসুকু খাঁটি বাঙালি হইলাম। যেহেতু তিনি বাঙালি বলে সাফাই গিয়েছেন, তাই যদি প্রশ্ন করা হয় বাঙালি কবিকে, তাহলে ভুসুকুপা। এখন আমি আপনাকে বলে দিই যে সবরপা উনিও কিন্তু বাঙালি কবি, আবার যে লুইপা সেও কিন্তু বাঙালি কবি, কিন্তু ভুসুকুর নামটাই বেশি আসে, ভুসুকু বাঙালি কবি। চর্যাপদে একজন লেডিস কবি আছেন, সেই লেডিস কবির নাম হচ্ছে কুত্তাপা। কুত্তাপা লেডিস কবি, কুত্তাপা। উনি হচ্ছেন চর্যাপদের লেডিস কবি, কুত্তাপা চর্যাপদের লেডিস কবি। আশা করি এই কটা আপনারা পারবেন, ঠিক আছে। আসলে ছোট লোক ভাই, না না, উনি জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী মানুষ। তাহলে আমরা ইতিমধ্যে বুঝে গেলাম সব। তাহলে লুইপা হচ্ছে আমাদের কি কবি? আদি কবি। সবরপা কি কবি বলেন তো? শহীদুল্লাহর মতে আমি একটু অ্যান্সার চাই। সবরপা কি কবি বলেন? প্রাচীন কবি, গুড, প্রাচীন কবি। কুত্তাপা কি কবি বলেন তো? কুত্তাপা, কুকুরি শব্দের অর্থ হচ্ছে কুত্তা, দা ডগ। কুত্তা দা ডগ, লেডিস কবি, হ্যাঁ মহিলা কবি কুকুরি। এবার বলেন তো 6 জন বাঙালি কবি থাকলেও ভুসুকুপা বাঙালি কবি, এটা তো পারছেন। সবচেয়ে বেশি লিখছে কে? কান্নুপা। তারপর আরো যাদেরটা আসে, ডম্বি, শান্তি, এই নামগুলো একটু মুখস্থ রাখেন। সরপার নামটা মুখস্থ রাখেন। ঢ্যানঢন পাদানাম, ঢ্যানঢন পাদানাম সুনীতি কুমারের বইয়ে কি যেন কোন কোন বইয়ের আছে ডেগুন পা, কিন্তু এটা মূলত ঢ্যানঢন পাদানাম। আরেকটা আছে দারিক পা, আর একটা লারাসারা ডুম্বি পা। লারাসারা ডুম্বি পার নামটাও মুখস্থ রাখবেন, তন্ত্রীপার নামটাও মুখস্থ রাখবেন। কয়েকটা ইম্পর্টেন্ট নাম আমি আপনাদের বলে দিলাম, ঠিক আছে। ধ্যানধন পাদানাম। এবার আমরা দেখি কবিদের মধ্যে কে কে বেশি লিখছে। কানুবা একাই লিখছে 13টি, আর ভুসুকুবা একা লিখছে কয়টি? 8টি। আবার যে আমরা বললাম সরবা, এই বেটা একা লিখছে কয়টি? 4টি। আবার যাকে আমরা কুত্তা পা তা ডগ পা বললাম, কুত্তা দা ডগ পা, তিনিও লিখছে কয়টি? 3টি। এ কটা একটু বেশি পড়তে হয়, ঠিক আছে, এ কটা একটু বেশি আসে। তবে আসলে দেখেন ভুসুকুর আসল নাম কি? ভুসুকু নয়, ভুসুকুর আসল নামটা আমরা একটু জেনে নেই। ভুসুকুর আসল নাম হচ্ছে শান্তিদেব। শান্তিদেব, তাহলে তার নাম কেন ভুসুক হইল? দেখেন, কু মানে হচ্ছে কুটির, কুটির মানে হচ্ছে ঘর। কু মানে কি? কুটির, কুটির মানে ঘর। আর সু মানে হচ্ছে সুক্তি। সুক্তি মানে কি জানো? সুক্তি মানে হচ্ছে ঝিমানো। তাহলে বুঝতেই তো পারছেন, ভুসুকু যেহেতু বাঙালি ছিলেন, তাই তিনি ঘরের মধ্যে সারাদিন সুক্তি মানে ঝিমাইতেন। কু মানে কুটির, কুটির মানে কি? ঘর। ঘরের মধ্যে সারাদিন সুক্তি মানে ঝিমাইতেন। আর ভূতে হচ্ছে ভুক্তি, ভুক্তি মানে হচ্ছে গুরুকে স্মরণ করা। তাহলে সারাদিন ভুসুকু ঘরে বৈশা বৈশা ঝিমাইতো, তাই তার নাম হয়েছে ভুক্তি সুক্তি কুটিরে। কুমানী কুটিরে, ভুক্তি সুক্তি কুটিরে। কিন্তু এবার আসল নাম কি? শান্তিদেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ভুসুকু এই ঘুমায় ঘুমায় ঝিমায় ঝিমায় কয়টা কবিতা লিখছে বলেন তো? ঘুমায় ঘুমায় ঝিমায় ঝিমায় কয়টা কবিতা লিখছে? 8টা। দেখছেন, যদি ঘুমাইতো আর না ঝিমাইতো তাহলে সে কান্নু পারে ছাড়াই যায়। এই পেজ আমরা পড়ে ফেলেছি, এগুলো আপনারা পড়েন।
এই চরণটা পড়লেন, হ্যাঁ। আচ্ছা, তিব্বতী ভাষা অনুবাদ। এটা তিব্বতী ভাষা অনুবাদ কীর্তিচন্দ্র। এবার আমরা কয়েকটা নাম আরো পড়ব চর্যাপদের সাথে জড়িত। ইতিমধ্যে চর্যাপদের সাথে যারা জড়িত, আমরা হরপ্রসাদের নাম পড়ছি এবং কেন বিখ্যাত সেটা আমরা জানি। এর সাথে গবেষক সুনীতির নাম পড়েছি। এর সাথে গবেষক আমরা শহীদুল্লাহর নাম পড়েছি। আরো কয়েকটা নাম আমাদের পড়তে হবে। একটা হচ্ছে কীর্তিচন্দ্রের নাম, আরেকটা নাম আমাদের পড়তে হবে মুনি দত্তের নাম, আরেকটা নাম আমাদের পড়তে হবে প্রবোধচন্দ্র বাগচি। প্রবোধচন্দ্র। দেখেন, চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করা হবে। তিব্বতী ভাষায় কেন অনুবাদ আপনারা জানেন। এ হচ্ছে চীন, চীনের একটা রাষ্ট্র হচ্ছে তিব্বত। তিব্বত স্বাধীনতা চায়, চীন স্বাধীনতা দেয় না। তিব্বতের যিনি নেতা সে হচ্ছে দাল্লাই লামা। আপনারা সবাই জানেন তিব্বতের সব লোক কিন্তু বৌদ্ধ। তাহলে তিব্বত যেহেতু সব বৌদ্ধ, চর্যাপদ কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। সুতরাং তিব্বতী মানুষ তো চর্যাপদকে, আমরা যেরকম আমাদের কোরআনকে শ্রদ্ধা করি, তিব্বতী ভাষার মানুষ এই চর্যাপদকে এরকম শ্রদ্ধা করে। এই জন্য এটা তিব্বতী ভাষায় অনুবাদ দরকার হয়। আর তিব্বতী ভাষায় যিনি অনুবাদ করেছেন তার নাম হচ্ছে কে? কীর্তিচন্দ্র। এবার আরো অবাক করা ঘটনা, এই কীর্তিচন্দ্রের অনুবাদটাও কিন্তু হারায় গেছিল। তখন এই তিব্বতী ভাষার অনুবাদটা আবার যিনি আবিষ্কার করেছেন, সে আবিষ্কার করেছেন হচ্ছে প্রভাতচন্দ্র। তিব্বতী আবিষ্কারক, তিব্বতী ভাষার অনুবাদের আবিষ্কার করেছেন কিন্তু প্রভাতচন্দ্র। দুইটার পার্থক্য আছে। তাহলে তিব্বতী ভাষা অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র, আর এটাকে খুঁজে হারায় গেছিল, খুঁজে পেয়েছেন প্রভাতচন্দ্র। এবার আসেন মুনি দত্তের ক্রেডিটটাকে আমি 3 স্টার দিলাম। দেখেন, হরপ্রসাদ শুধু আবিষ্কার করছে, মানি বুঝে নাই। সুনীতি কুমার মোটামুটি 80% মানি বুঝছে, কিন্তু এই 100% বুঝে নাই। শহীদুল্লাহ 80% চর্যাপদের মানি বুঝছে, একটু 100% বুঝে নাই। চর্যাপদের মানি যে ব্যক্তিটি সর্বপ্রথম 100% বুঝেছেন এবং প্রত্যেকটা শব্দের টিকা ব্যাখ্যা করেছেন, মানে টিকাকার যাকে আমরা বলি, তিনি হচ্ছেন মুনি দত্ত। তাহলে আজকে যে আমরা চর্যাপদ বুঝি, এর প্রধান ক্রেডিটটা কিন্তু মুনি দত্তের। তাহলে আশা করি আমরা বিষয়টা শেষ করতে পারলাম। চর্যার ভাষা অনুযায়ী ভাই আপনি বিয়ে করতে পারবেন না। যদি আপনার আত্মাটাকে সাদা রাখতে চান, এরকম ফকফকা রাখতে চান, তাহলে আপনাকে লালসা, কামনা, বাসনা, লোভ, পরশ্রী, কাতরতা সব ত্যাগ করতে হবে। এমনকি আপনাকে কামনা বাসনাও ত্যাগ করতে হবে যদি আপনি মহানির্বাণ চান। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে গৌতম বুদ্ধ কি কামনা বাসনা ত্যাগ করেছিলেন? হ্যাঁ, গৌতম বুদ্ধ কামনা বাসনা ত্যাগ করেছিলেন। গৌতম বুদ্ধের আত্মাটা আগে এরকম কালা ছিল, পরে কামনা বাসনা ত্যাগ করে তিনি ফাঁকা হয়েছেন। কিভাবে জানেন আপনারা? গৌতম বুদ্ধ তিনি তার ওয়াইফকে বউ ত্যাগ করেছেন। গৌতম বুদ্ধ সন্তান ছিল, ছেলে ত্যাগ করেছেন। সব ত্যাগ করে তিনি জঙ্গলে গিয়ে মানুষের দুঃখের কারণ গবেষণা করেছেন। এই জন্য যেহেতু তিনি বউ ত্যাগ করেছেন, কামনা বাসনা ছেলে ত্যাগ করেছেন, লোভ লালসা সব ত্যাগ করেছেন, গৌতম বুদ্ধ রাজত্ব ত্যাগ করেছেন। আপনারা জানেন গৌতম বুদ্ধের বাড়ি কিন্তু নেপালে। নেপালে তার যে গ্রাম, সেই এলাকার নাম হচ্ছে লুম্বিনী নামক স্থানে। এটা কিন্তু পরীক্ষায় আসে। নেপালের লুম্বিনী নামক স্থানে তার গ্রামের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কপিলাবস্তু। কপিলাবস্তু গ্রামে, লুম্বিনী নামক স্থানে কপিলাবস্তু গ্রামে তার বংশের নাম হচ্ছে শাক্য বংশ। সবকটা পরীক্ষায় আসে। এই শাক্য বংশের তিনি যুবরাজ ছিলেন। গৌতম বুদ্ধ ছিলেন দা প্রিন্স, যুবরাজ। গৌতম বুদ্ধ যুবরাজ ছিলেন, দা প্রিন্স। তিনি দেখেন সব ত্যাগ করেছেন, বউ ছেলে রাজত্ব সব ত্যাগ করে তিনি কি লাভ করেছেন? মহানির্বাণ। আমাদের যে 24 জন কবি, তারাও কিন্তু বিয়েই করে নাই, তারাও মহানির্বাণ লাভ করেছেন। কারণ বিয়ে করলে আর মহানির্বাণ লাভ করা যাবে না। তবে গৌতম বুদ্ধ একটু চালাক ছিল, এরা একটু ভোদাই ছিল। গৌতম বুদ্ধ বিয়ে শাদী করে ত্যাগ করেছেন, আর এই 24 জন শুরুতেই বিয়ে শাদী করেন নাই। শাক্য বংশ এই যে সব শেষ। এখানে কিন্তু প্রশ্ন আসে ভাই, হ্যাঁ। ওনার গৌতম বুদ্ধের বাড়ি কই? নেপালে। কোন স্থানে? লুম্বিনী নামক স্থানে। কোন গ্রামে? কপিলাবস্তুতে। কোন বংশে? শাক্য বংশে। তিনি কি ছিলেন? যুবরাজ। এগুলো আপনারা সব পড়ে নেন, এগুলো আমাদের পড়া প্রায় শেষ। এবার আসেন চর্যাপদের 6টি প্রবাদ প্রবচন। চর্যাপদের প্রবাদ প্রবচন কয়টি? 6টি। চর্যাপদের প্রবাদ, প্রবাদ কয়টি? অ্যান্সার হবে কি? 6টি। আচ্ছা, 6টির দুই একটা এটা তো আমরা বুঝলাম। নিজেই নিজের শত্রু, আপনা মাংসে হরিণ বৈরী। নিজেই নিজের শত্রু অর্থাৎ আমাদের ইন্দ্রিয় আমাদের সবচেয়ে প্রধান শত্রু।
এটা একটু পড়বেন, সব পড়া দরকার হবে না। ছয়টা প্রবাদ প্রবচন, কয়টি? ছয়টি, এটা বললে হবে, আর কিছু লাগে না, এগুলো লাগে না। তারপরে বলে দিই, দুইলো দুধ কি বেন্টে সামাই? অর্থাৎ একবার যদি দুধ দহন করা হয় তাহলে আর বাটে ফেরানো যায় না। এটা সাধারণত ইঙ্গিত করা হয়েছে মানুষের জিহ্বার কথা। জিহ্বা দিয়ে যদি একবার একটা কথা বলে ফেলেন, বেফাস মন্তব্য রাসূলকে নিয়ে বা যীশু খ্রিস্টকে নিয়ে বা ভগবান কৃষ্ণকে নিয়ে করে ফেলেন, তাহলে আর ফেরানো যাবে না, মানুষ কিন্তু আপনাকে ভিলেন বানিয়ে ফেলবে। হাড়িতে ভাত নাই নিতিয়া বেশি, এটা খুব একটা বিখ্যাত চড়ান। এর মানে হচ্ছে হাড়িতে ভাত নাই, চর্যাপদের মধ্যে বলা আছে হাড়িতে ভাত নাই কিন্তু প্রতিদিন গেস্ট আসে ভাই। এই গেস্ট মানে কি জানেন? এই গেস্ট মানে হচ্ছে খদ্দের। চর্যাপদের মধ্যে কিন্তু ওই প্রস্টিটিউশনের কথা বলা আছে, আগে যে মানুষ টাকার দায়ে দেহ বিক্রি করতো সেই কথা বলা আছে। এখানে যে আবেশি মানে গেস্ট, এই গেস্ট মানে হচ্ছে কি? গেস্ট মানে হচ্ছে খদ্দের, কাস্টমার। হাড়িত ভাত নাই কিন্তু রমণীর ঘরে প্রতিদিন গেস্ট আসে, মানে কাস্টমার আসে, অর্থাৎ সে পেটের দায়ে দেহ বিক্রি করে। তাহলে চর্যাপদ অনুসারে মানুষ অত্যন্ত গরিব ছিল। বর শুনো গোহালি কিমুতুর্থ বলন্দ, এটাও চর্যাপদে ছিল। বর মানে ভালো, শুনো মানে শূন্য, গোহালি মানে ভালো, শূন্য গোয়াল ভালো, কিমু মানে চেয়ে, দুষ্ট মানে দুষ্ট, বলন্দে মানে বলদ, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোহাল অনেক ভালো। আগের মানুষ দেখেন কত গরিব ছিল, অন্ন চাইতে অন্ন বিনিষ্ট। এটা হচ্ছে অনেকটা নুন আনতে পান্তা ফুরায়। তাহলে চর্যাপদ কত অসাধারণ রচনা না? কোন প্রভাবটি কার লেখা এটা আসবে না, তাই এটা আপাতত পড়ার দরকার নাই। নবচর্চা, নতুন চর্চা, এগুলো শুধু রিডিং পড়ে নিয়েন। বুদ্ধিস্ট মিস্টিক সন পড়বেন। আর এগুলা এগুলা দরকার নাই, তারপর আপনার মন চাইলে পড়েন, কিন্তু এগুলো তো এইটা দরকার আছে। আর বাকিগুলা নিড নট। আমরা পড়েছিলাম বুসুগো কয়টি? বুসুগো 8টি পদ। 13টিকে, 13টি হচ্ছে সবচেয়ে বেশি কান্নুপা। আরো একটা কথা বলে দিই, কান্নুপা এক জায়গায় একটা পদে লিখছেন কান্নুপা, আরেক জায়গায় লিখেছেন তিনি কৃষ্ণপা, আরেক জায়গায় তিনি লিখেছেন কালাপা, আরেক জায়গায় তিনি লিখেছেন কানাইপা। আপনারা জানেন ভগবান যিনি কৃষ্ণ তার নামে কান্নু, তার নামে কালা, তার নামে কালিয়া, তার নামে কিন্তু কানাই। সুতরাং তিনি একাধিক নামে 13টি পদ লিখেছেন। আমরা চলে যাব মধ্যযুগে। মধ্যযুগে যাওয়ার আগে 10 মিনিট বিরতি। তাহলে চর্যাপদ আশা করি আপনারা ক্লিয়ার হইলেন। ক্লিয়ার? আচ্ছা, একজন বলেছেন নারী সংক্রান্ত পদ। হ্যাঁ, চর্যাপদের নারীদের পদ আছে, উনি মনে হয় বাংলার ছাত্র। সে নারীদের, নারীরা তো আগে থেকে একটু সমস্যা ছিল চরিত্রে, সেই সম্পর্কে চর্যাপদের একটা কথা আছে। সেই কথাটা হচ্ছে, দিবসই বউ রেখা উইডর ভাই, রাতে বইলে কামরূপ যায়। দিনের বেলা বউ কাবা দেখলে ভয় পায়, কিন্তু রাত হলে বউ কাম কাজে চলে যায়। অর্থাৎ নারীদের পরকীয়ার কথা আলোচনা করেছেন চর্যাপদে। তাহলে এখন যে আমাদের একটা সম্প্রতি সমস্যা হচ্ছে, মামুন সাহেব, হারুন সাহেব, সানজিদা ম্যাডাম, এই পরকীয়ার কথা চর্যাপদে আছে। ঠিক আছে, দিবসী বউ রেখা উইডর ভাই, রাত্রি বইলে কামরূপ যায়। দিনের বেলা বউ এত ভালো কাউকে দেখলেও ভয় পায়, কিন্তু যখন রাত হয় তখন সে পরপুরুষের সাথে সাক্ষাৎ করে। তাহলে আমাদের প্রাচীন কালে চর্যাপদে বলা আছে অভিসারের কথা, এগুলাকে বলা হয় অভিসার, গোপনে প্রিয়জনের সাথে প্রেম। মধ্যযুগে আমরা দেখতে পাবো শ্রীকৃষ্ণ কীর্তনেও কি আছে? অভিসার। আবার আধুনিক যুগে আমরা দেখতে পাই অভিসার আছে, গোপনে প্রিয়জনের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম। তাহলে আমাদের চিরকালে আমাদের এই দেশ কিসের দেশ? অভিসারের দেশ।